নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকের এই এপিসোড থেকে আরম্ভ করছি শ্রুতি পুস্তক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কালের মন্দিরা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস এই পডকাস্টে এর আগে পাঠ করেছি। আমাদের তৃতীয় সিজনের শেষে আমি পাঠ করেছিলাম তুমি সন্ধ্যার মেঘ, আর চতুর্থ সিজনের শেষে রাজীব পাঠ করেছিল গৌড় মল্লার। তুমি সন্ধ্যার মেঘ এর ঘটনাকাল আজ থেকে প্রায় 1000 বছর আগে, মোহাম্মদ ঘোরির ভারত আক্রমণেরও আগে। গৌড় মল্লার আরও আগের কথা, আজ থেকে 1300 বছর আগে, বাংলার অরাজক সময়ের কাহিনী। শশাঙ্কদেবের গৌড় সাম্রাজ্যের পতনের পর আর গোপালদেবের নেতৃত্বে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগে। আর কালের মন্দিরা, আজ থেকে যার পাঠ আরম্ভ করব, তা আরও আগের কথা, এখন থেকে 1500 বছর আগে, ভারতে হুন আক্রমণের সময়। ঐতিহাসিক উপন্যাসে শরদিন্দু অনন্য, সে কথা তুমি সন্ধ্যার মেঘ পাঠ করার সময় বলেছি। চমকপ্রদ ঘটনাবিন্যাস, নিখুঁত চরিত্র চিত্রণ আর মর্মস্পর্শী আবেগের দ্বারা অতীতের সমাজচিত্রকে অতি অন্তরঙ্গ বাস্তব রূপ দিতে শরদিন্দু যেরকম পেরেছেন, সেরকম দ্বিতীয় দৃষ্টান্ত বাংলা সাহিত্যে বোধহয় আর নেই। সারা বিশ্বের সাহিত্যেই বোধহয় তা বিরল। একটা মজার কথা মনে পড়ছে, এই পডকাস্টের একেবারে গোড়ার দিকে আমাদের প্রথম সিজনে 30 নম্বর এপিসোডে শরদিন্দুর লেখা যে আমাদের চোখের সামনে প্রায় চলমান ছবি এঁকে দেয়, তার উদাহরণ দিতে গিয়ে বন্ধুবর রাজীব এই কালের মন্দিরা উপন্যাসেরই একটি অনুচ্ছেদ বেছে নিয়েছিল। কিন্তু আগেও বলেছি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শুধু মুখরোচক গল্পের সামগ্রী হিসেবে, শুধু পাঠকদের চিত্তবিনোদনের জন্য তৈরি রসদ হিসেবে ইতিহাসকে দেখেননি, বরং ইতিহাসকে মুখরোচক করে তোলার কঠিন কাজ শরদিন্দু হাতে নিয়েছিলেন একটা কর্তব্য হিসেবেই। শরদিন্দু নিজে ঐতিহাসিক ছিলেন না, কিন্তু ইতিহাস মনস্ক ছিলেন, এবং তাঁর প্রজন্মের সাধারণ বাঙালি যে ইতিহাস বিমুখ, তা তাঁর কাছে ক্ষোভের বিষয় ছিল বলেই বুঝতে পারি। সেই জন্যেই তিনি বলেছেন, বাঙালি যতদিন না নিজের বংশ গরিমার কথা জানিতে পারিবে, ততদিন তাহার চরিত্র গঠিত হইবে না, ততদিন তাহার কোনো আশা নাই। যে জাতির ইতিহাস নাই, তাহার ভবিষ্যৎ নাই। কালের মন্দিরা উপন্যাসও এই ইতিহাসের প্রতি কর্তব্য পালনের এক নজির। 1938 খ্রিস্টাব্দে শরদিন্দু এই লেখা আরম্ভ করেন। সমাজে ভাঙন, ভাইয়ে ভাইয়ে বিভেদ, সাম্প্রদায়িক ভেদাভেদ তখনই হয়তো শরদিন্দুর চোখে পড়েছিল। ব্রিটিশ শাসকের প্ররোচনায় যা বাড়তেই থেকেছিল। লেখায় ছেদ পড়ে যায়, কিন্তু দীর্ঘ 10 বছর বাদে 1948 সালে শরদিন্দু এই উপন্যাসের বাকিটা লিখে শেষ করেন, হয়তো একই তাড়নায়। কারণ উপন্যাসের ভূমিকায় শরদিন্দু খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই কাহিনীর মূল মন্ত্র হল ঐক্যের, ধারাবাহিকতার, মিলনের, বিভেদের নয়। মানব সমাজের ইতিহাসে সহস্র সহস্র বছর ধরে যত যুদ্ধ, শান্তি, বৈরী মৈত্রীর পুতুল খেলা, তার পিছনে মহাকালের যে মহানৃত্যের করতাল নিরবচ্ছিন্নভাবে বেজে চলেছে, শরদিন্দু তা শুনতে পেয়েছিলেন আর তা পাঠকদের শোনাতে চেয়েছিলেন। তাঁর নিজের লেখা ভূমিকাটুকু পড়ে নিয়ে কাহিনী পাঠ আরম্ভ করব। তার আগে পাঠ সম্পর্কে একটা কথা বলে নেওয়া প্রয়োজন মনে হয়। শরদিন্দুর প্রখ্যাত 5টি ঐতিহাসিক উপন্যাসের মধ্যে এইটিই সব থেকে আগে লেখা। হয়তো সেই জন্যই, কিংবা হয়তো বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রাখার জন্যই এই উপন্যাসে সাধু ভাষার সব থেকে বেশি প্রয়োগ।
আজকের পাঠকদের কাছে প্রথম দর্শনে বা শ্রবণে তা একটু ভীতিকর তো হতেই পারে, কিন্তু আসলে ভয় পাবার সেরকম কোনো কারণ নেই। এক একটি একটু হোঁচট খাওয়ার মতো অপ্রচলিত বা প্রাচীন শব্দ মাঝে মাঝে থাকলেও এই উপন্যাসের বেশিরভাগই যথেষ্ট সরল ভাষায় রচিত। আর শক্ত শব্দগুলিও যেসব বাক্যে যেমনভাবে ব্যবহার হয়েছে তাতে আপনা আপনিই মানে বুঝিয়ে দেয়। শ্রোতা বন্ধুরা জানেন, আমাদের লক্ষ্য সাহিত্যিকদের সৃষ্টি যতটা সম্ভব ঠিক যেমনটি তাঁরা রচনা করেছেন তেমনই পাঠ করা। এখানেও তাই করছি। এই কথা আবার বলার কারণ এই যে, অতি দুঃখের সঙ্গে বলছি যে আজকের যুগের কোনো স্বনামধন্য পেশাদারী বিনোদন শিল্পী এই উপন্যাসের একটি সংস্করণ প্রকাশ করেছেন তাকে পাঠ বলতে ইচ্ছা হচ্ছে না, কারণ সমস্ত অপ্রচলিত শব্দ বাদ দিয়ে সমস্ত সাধু ভাষাকে নিজের মতো চলিত ভাষা করে নিয়ে কোনো একরকমভাবে গল্পটি বলেছেন। এই প্রচেষ্টা আমাদের ভালো লাগেনি। অবশ্যই সাধু ভাষা বুঝতে সামান্য একটু চেষ্টা করতে হতে পারে, কোনো শব্দের অর্থ না জানলে সেটা বুঝে নিতে বা নেহাত দরকার হলে অভিধান দেখে নিতে একটু সামান্য কষ্ট করতে তো হতেই পারে। সে কষ্ট করার মতো অবস্থায় সব শ্রোতা সবসময় না থাকতেই পারেন, কিন্তু যাঁদের যখন এই রকম বই পড়ার বা তার শ্রুতিপুস্তক শোনার প্রবৃত্তি হবে না, তাঁদের তো নিজেদের কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। পড়ার, শোনার, দেখার জিনিসের তো অভাব নেই, কিন্তু কোনো লেখক যে লেখা লিখে গেছেন তার অঙ্গহানি করে তাকে বিকৃত করে পরিবেশন করার কি প্রয়োজন? অন্য কোনো শিল্পবস্তু নিয়ে এই ব্যবহার করা আমরা কি সহ্য করব? পিকাসোর অনেক ছবি বোঝা শক্ত, তা বলে নিজের সাধ্যমতো মোম রং জল রঙে নিজের বোধশক্তির সীমারেখার মধ্যে কিছু একটা এঁকে সেটাকে পিকাসোর ছবি বলে প্রদর্শনী করলে কি তা দণ্ডনীয় অপরাধ হয়ে দাঁড়ায় না? ভাষার ক্ষেত্রেও তো একই কথা প্রযোজ্য। যাঁরা কোনোদিন কিছু লিখতে চেষ্টা করেছেন তাঁরাই এক বাক্যে স্বীকার করবেন যে যথেচ্ছ কথার পরে কথা সাজিয়ে গেলেই তা সাহিত্য হয় না। আর বিশেষ করে সেই ভাষা যদি শরদিন্দুর কারুশিল্পের মতো সযত্নে গড়ে তোলা সাহিত্য হয়, তাহলে তার একটা কথ্য ভাষায় যেমন তেমন করে বলা সংস্করণ বাজারে চালিয়ে দিয়ে মৌলিক শিল্পবস্তুটা সেকেলে বা অচল করে দেওয়ার প্রচেষ্টা, তাকে আড়াল করে দেওয়া তো বাংলা ভাষা আর সংস্কৃতির উপর রীতিমতো আক্রমণ। তার থেকে সেটাকে সেটার মতো থাকতে দেওয়াই তো ঠিক। কারণ কোনো না কোনো পাঠক, শ্রোতা, দর্শকও তো থাকবেন যাঁরা মূল সাহিত্য, মূল শিল্পটার রস পেতে আগ্রহী, যাঁরা সেই সময়টা, সেই চেষ্টাটা দেওয়ার অবস্থায় আছেন। তাঁদের জন্যই রক্ষিত থাকবে সেই মণিরত্নগুলি। যেমন ইংরেজ সমাজে শেক্সপিয়ারের কাব্যের একটা কথার বদলও সহ্য করা হয় না, এমনকি চসারের সুপ্রাচীন মধ্য ইংরেজি ভাষায় লেখা ক্যান্টারবারি টেলসও একইভাবে সযত্নে রক্ষিত। আমরা বাঙালিরা আমাদের ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যগুলির প্রতি তার চেয়ে কম মনোযোগী হতে যাব কেন? তাই আমাদের এই ছোট্ট পডকাস্টে আমাদের সীমিত সাধ্যের মধ্যেও গর্বের সঙ্গে জানাচ্ছি, শরদিন্দুর রচিত ভাষা, আনন্দ পাবলিশার্সের প্রামাণ্য 1973 খ্রিস্টাব্দে প্রকাশিত প্রতুল চন্দ্রগুপ্ত সম্পাদিত শরদিন্দু অমনিবাসের 3য় খণ্ড থেকে অক্ষরে অক্ষরে পাঠ করছি। শুনতে গিয়ে এক এক জায়গায় নিশ্চয়ই কোনো শ্রোতাবন্ধুর একটু হোঁচট লাগতে পারে, পাঠ করতে গিয়ে আমারও অনেকবার লেগেছে, কিন্তু তা সত্ত্বেও উপভোগটাই অনেক বেশি হবে এই বিশ্বাস রাখি। আর নেহাত যদি কোনো কথার মানে নিয়ে খুবই বিব্রত বোধ করেন, শ্রোতা বন্ধুরা, আমরা পণ্ডিত নই, কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি যদি আমাদের জানান, আমরা যেখান থেকে পারি তার অর্থ উদ্ধার করে দেব। প্রশ্ন পাঠানোর জন্য ইউটিউবে কমেন্ট দিতে পারেন বা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ইমেল গ্রুপে যোগদান করে ইমেল পাঠাতে পারেন। অনেক কথা হলো, এইবার পাঠ আরম্ভ করি। প্রথমেই পাঠ করছি শরদিন্দুর এই উপন্যাসের জন্য রচিত ভূমিকা। এই কাহিনীর ঐতিহাসিক পটভূমিকা
রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস গ্রন্থের প্রথম ভাগ দ্বিতীয় সংস্করণে এই রূপ পাওয়া যায়। মহারাজাধিরাজ প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর তাঁহার জ্যেষ্ঠ পুত্র স্কন্দগুপ্ত সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। স্কন্দগুপ্ত যৌবরাজ্যে পুষ্যমিত্রীয় ও হুনগণকে পরাজিত করিয়া পিতৃরাজ্য রক্ষা করিয়াছিলেন। কথিত আছে, যুবরাজ ভট্টারক স্কন্দগুপ্ত পিতৃকুলের বিচলিতা রাজলক্ষ্মী স্থির করিবার জন্য রাত্রিত্রয় ভূমিশয্যায় অতিবাহিত করিয়াছিলেন। প্রথমবার পরাজিত হইয়া হুনগণ উত্তরাপথ আক্রমণে বিরত হন নাই। প্রাচীন কপিশা ও গান্ধার অধিকার করিয়া হুনগণ একটি নূতন রাজ্য স্থাপন করিয়াছিল। 465 খ্রিস্টাব্দের পর হুনগণ পুনরায় ভারতবর্ষে প্রত্যাগমন করে ও বারবার গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করে। আখ্যায়িকা সম্পূর্ণ কাল্পনিক, কেবল স্কন্দগুপ্তের চরিত্র ঐতিহাসিক। এই আখ্যায়িকায় নিছক গল্প বলা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে, তবে তাহা রবীন্দ্রনাথের ভাষায় ব্যক্ত করা যাইতে পারে। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন দল, পাঠান মোগল, এক দেহে হল লীন। অতীতে যাহা বারবার ঘটিয়াছে, ভবিষ্যতেও তাহা ঘটিবে, ইতিহাসের এই আত্মনিষ্ঠায় অবিশ্বাস করিবার কারণ নাই। যাহারা মানুষে মানুষে ভেদ বুদ্ধি চিরস্থায়ী করিতে চাহে, তাহারা ইতিহাসের অমোঘ ধর্ম লঙ্ঘন করিবার চেষ্টা করে, তাহারা শুধু বিচার মূঢ় নয়, মিথ্যাচারী। সর্বশেষে এই কাহিনী সম্বন্ধে একটি ব্যক্তিগত স্বীকারোক্তি আছে, তাহা পাঠক পাঠিকাকে নিবেদন করা প্রয়োজন মনে করি। 1938 সালে মুঙ্গেরে থাকাকালে এই কাহিনী লিখিতে আরম্ভ করি। কয়েক পরিচ্ছেদ লেখা হইবার পর সুদূর বোম্বাই হইতে আহ্বান আসিল। জীবনের সমস্ত কর্মসূচি ওলটপালট হইয়া গেল। তারপর দীর্ঘ 10 বৎসর এ কাহিনী আর লিখিতে পারি নাই। শুধু সময়ের অভাবেই নয়, এ আখ্যায়িকা লিখিবার পক্ষে মনের যে ঐকান্তিক অনন্যপরতা প্রয়োজন, তাহা সংগ্রহ করিতে পারি নাই। অতঃপর 1948 সালে দৃঢ়ব্রত হইয়া আবার আখ্যায়িকার ছিন্নসূত্র তুলিয়া লইয়াছি এবং আরম্ভের ঠিক 12 বৎসর পরে শেষ করিয়াছি। 12 বৎসরের ব্যবধানে মানুষের মন এক প্রকার থাকে না। চরিত্র, দৃষ্টিভঙ্গি, রসবোধ সবই বদলাইয়া যাইতে পারে। সৃষ্টিশক্তিরও তারতম্য ঘটা সম্ভব। গল্পের যে স্থানটিতে 12 বছরের ফাঁক পড়িয়াছে, পাঠক পাঠিকা হয়তো সহজেই তাহা ধরিয়া ফেলিতে পারিবেন। যদি না পারেন, বুঝিব আমার অন্তর্লোকে মহাকালের মন্দিরা এখনো একই ছন্দে বাজিতেছে, তাহার তাল কাটে নাই। 4 ফেব্রুয়ারি 1950, মালাড। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শুনতে থাকুন শ্রুতি পুস্তক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কালের মন্দিরা। আজ প্রথম পর্ব। প্রথম পরিচ্ছেদ, মোংয়ের বিলাপ। বৃদ্ধ হুন যোদ্ধা মোং গল্প বলিতেছিল। নির্জন বনপথের পাশে ক্ষুদ্র একটি জলসত্র। এই সত্রের প্রপাপালিকা যুবতী অদূরে বসিয়া করলগ্ন কপলে মোংয়ের গল্প শুনিতেছিল। চারিদিকে প্রস্তরাকীর্ণ অসমতল ভূমির উপর দেবদারু, পিয়াল ও মধুকের বন। পথের ধারে বন তত ঘন নয়, যত দূরে গিয়াছে ততই নিবিড় হইয়াছে। অনুচ্চ পর্বতের শ্রেণী দ্বীপ্রহরের খর রৌদ্রে শল্কাবৃত সরীসৃপের ন্যায় নিদ্রালুভাবে পড়িয়া আছে। নবাগত গ্রীষ্মের আলস্য ও
ও পক্ষ মধুকপলের গুরু সুগন্ধ মিশিয়া আতপ্ত বাতাসকে মদমন্থর করিয়া তুলিয়াছে। এই পর্বতকান্তার তরঙ্গিত বিচিত্র দৃশ্যের ভিতর দিয়া সংকীর্ণ কুটিল পথটি যেন অতি যত্নে নিজেকে প্রচ্ছন্ন রাখিয়া দক্ষিণ হইতে উত্তরাভিমুখে গিয়াছে। দ্বীপ্রহরেও পথ জনহীন। এই পার্বত্য রাজ্যের কেন্দ্রপুরী কপোতকূট, এখান হইতে প্রায় ক্রোশেক পথ দক্ষিণে। পথের পাশে রুক্ষ প্রস্তরে নির্মিত একটি কুটির, ইহাই জলসত্র। তাহার দুই পাশে দুইটি দীর্ঘ ঋজু দেবদারু বৃক্ষ ঘন কুঞ্চিত পত্র ভারে স্থানটিকে ছায়াশীতল করিয়া রাখিয়াছে। বৃদ্ধ হুন মং একটি দেবদারু কাণ্ঠে পৃষ্ঠভার অর্পণ করিয়া জানুদ্দয় বাহু দ্বারা আবেষ্টনপূর্বক নিজ স্মৃতি কথা বলিতেছিল। মহারাজাধিরাজ পরম ভট্টারক মগধেশ্বর স্কন্দের ষোড়শ রাজ্যাঙ্কে উত্তর পশ্চিম ভারতের শৈলবন্ধুর অধিত্যাকার এক প্রান্তে বিটঙ্ক নামক ক্ষুদ্র রাজ্যের রাজধানী কপোতকূট হইতে অনতি দূরে এক ক্ষুদ্র জলসত্রের তরুচ্ছায়া মূলে আমাদের আখ্যায়িকা আরম্ভ হইতেছে। বৃদ্ধ মং নিজের বিলাপপূর্ণ স্মৃতি কথা শুনাইতে ভালোবাসিত। তাহার যোদ্ধৃ জীবন শেষ হইয়াছে, দেহে আর শক্তি নাই। যে দুর্ধর্ষ প্রকৃতি লইয়া 25 বৎসর পূর্বে মুক্ত কৃপাণ হস্তে এই রাজ্যে প্রবেশ করিয়াছিল, তাহাও বোধ করি নিভিয়া গিয়াছে। তাই উত্তর মেরুর সুদীর্ঘ রাত্রে তুষার সংকটের মধ্যে অগ্নি জ্বালিয়া মেরুবাসী যেমন সূর্যের স্বপ্ন দেখে, জরাগ্রস্ত মং তেমনি হুন জাতির অতীত বীর্য গৌরবের স্বপ্ন দেখিত। তাহার দেহ খর্ব, মাংসপেশী ক্ষয় হইয়া দেহের চর্ম লোল করিয়া দিয়াছে। তথাপি সে যে এককালে অতিশয় বলশালী ছিল, তাহা তাহার শিথিল চর্মাবৃত দেহ কঙ্কালের সুবিপুল প্রস্থ হইতে অনুমান হয়। কেশলেশহীন মুখমণ্ডল অগণিত কুঞ্চন চিহ্নে শুষ্ক নারিকেল ফলের আকৃতি ধারণ করিয়াছে। উচ্চ হনু ও ভ্রু অস্থির মাঝখানে ক্ষুদ্র চক্ষু দুটি কিন্তু সুকৃষ্ণ। মাথার উপরে কয়েকগুচ্ছ পাংশুবর্ণ কেশ আপন বিরলতার ফাঁকে ফাঁকে করটির গঠন প্রকট করিতেছে। মঙের কণ্ঠস্বর শ্রুতিমধুর নয়। হুন জাতির কণ্ঠস্বর স্বভাবতই প্রসাদগুণ বর্জিত। মং কথা কইলে মনে হইত গুরুভারবাহী গো শকটের তৈলহীন চক্র হইতে আর্ত আপত্তি উত্থিত হইতেছে। নগরের পানশালায় মং গল্প বলিতে আরম্ভ করিলেই শ্রোতারা উঠিয়া অন্যত্র প্রস্থান করিত। কিন্তু তথাপি মং নিরাশ হইত না। কোনো ক্রমে একটি শ্রোতা সংগ্রহ করিতে পারিলেই সে অতীতের কাহিনী আরম্ভ করিয়া দিত। বর্তমানে মঙের একটি শ্রোত্রী জুটিয়াছিল। সে এই জলসত্রের প্রপাপালিকা সুগোপা। তপ্ত কাঞ্চন বর্ণা তন্নী, বয়স অনুমান 20-22 বলিয়া মনে হয়, কিন্তু বস্তুত 25 বৎসর। অধর প্রান্তে একটু চটুলতার আভাস, চক্ষু দুটি নীলাঞ্জন মেঘের স্নিগ্ধতায় সরস। সুগোপা কপোতকূটের রাজ উদ্যানের মালাকরের বনিতা। তাহার হাতের মালা নহিলে রাজকুমারী, কিন্তু সুগোপার পূর্ণ পরিচয় পরে প্রকাশ পাইবে। মং দন্তধাবন কাষ্ঠের অন্বেষণে প্রায় নগর বাহিরে জঙ্গলের মধ্যে আসে। করঞ্জ বৃক্ষের দন্তকাষ্ঠ অন্যত্র পাওয়া যায় না। তখন দুদণ্ড সুগোপার কাছে বসিয়া সে নিজের প্রিয় কাহিনী বলিয়া যায়। সুগোপাও আপত্তি করে না। সারাদিন তাহাকে একাকিনী এই প্রপায় থাকিতে হয়। ক্বচিৎ 2-4 জন দুরাগত পথিক জলপান করিবার জন্য ক্ষণেক দাঁড়ায়, তৃষ্ণা নিবারণ করিয়া নগরাভিমুখে চলিয়া যায়। এই নিঃসঙ্গতার মধ্যে মঙের গল্প তাহার মন্দ লাগে না। সুদূর বক্ষু নদীর তীরে হুনেরা কি করিয়া জীবনযাপন করিত, তারপর একদিন যাযাবর জাতির স্বভাবজ অস্থিরতা কেমন করিয়া তাহাদের বিশাল গোষ্ঠীকে গান্ধারের সীমান্তে আনিয়া উপনীত করিল,
তারপর পঞ্চনদ ধৌত শ্যামল উপত্যকার লোভে তাহারা কিভাবে পঙ্গপালের মতো চারিদিকে ছড়াইয়া পড়িল। স্কন্দের সহিত হুনদের যুদ্ধ, হুনগণ ছত্রভঙ্গ হইয়া পড়িল। তারপর ১২,০০০ হুন এই বিটঙ্ক রাজ্য অধিকার করিয়া বসিল, কপোতকূটে প্রবেশ করিয়া রাজপুরী আক্রমণ করিল। মং গল্প বলিতেছিল। সুগোপা অদূরে পীঠিকার ন্যায় একটি উচ্চ প্রস্তর খণ্ডের উপর বসিয়া করলগ্ন কপলে শুনিতেছিল। দূর্ধ্বনিবৎ একটি শব্দ মঙের কণ্ঠ হইতে বাহির হইল। ইহা তাহার হাস্য। ক্ষণিক কৌতুক অপনোদিত হইলে মং বলিল, বেশ, গড্ডলিকা, হুন জাতি আর নাই ভেড়া বনিয়া গিয়াছে। ২৫ বৎসর পূর্বে যাহারা সিংহ ছিল তাহারা আজ ভেড়া। কাহাকে দোষ দিব? আমাদের যিনি রাজা, যিনি একদিন স্বহস্তে এদেশের বীর্যহীন অধিপতির মাথা কাটিয়া শূল শীর্ষে স্থাপন করিয়াছিলেন, তিনি আজ অহিংসা ধর্ম গ্রহণ করিয়াছেন। বরাহ পর্যন্ত আহার করেন না। ধর্ম, তরবারি যাহার একমাত্র দেবতা, সে চৈত্য নির্মাণ করিয়া কোন এক মৃত ভিক্ষুকের অস্থি পূজা করিতেছে। মঙের কণ্ঠ হইতে আবার শ্লেষপূর্ণ দূরধ্বনি বাহির হইল। সুগোপা করতল হইতে মুখ তুলিয়া বলিল, মহারাজ বৌদ্ধ ধর্ম গ্রহণ করিয়াছেন। মঙও বৃক্ষকাণ্ডের অবলম্বন ত্যাগ করিয়া উঠিয়া বসিল। তালপত্রের পুত্তলির ন্যায় সহসা ২ হস্ত আস্ফালিত করিয়া বলিল, এই কথাই তো বলিতেছি, কিন্তু কেন এমন হইল? ১২,০০০ শনিতলোলুপ মরুসিংহ ২৫ বৎসর পূর্বে এদেশে প্রবেশ করিয়াছিল, তাহারা আজ কোথায়? ভেড়া, সব ভেড়া। সুগোপার অধর কোণে একটু হাসি দেখা দিল। সে বলিল, মং, তবে তো তুমিও ভেড়া। মং ও কথায় কর্ণপাত না করিয়া পুনশ্চ ঠেস দিয়া বসিল। ক্ষুদ্র চক্ষু যুগল কিছুক্ষণ সুগোপার মুখের উপর স্থাপন করিয়া রহিল। তারপর কতকটা যেন নিজ মনেই বলিল, ও শের নখ, ঘোড়ার পেছনের পা এবং স্ত্রীলোকের কটাক্ষ, মানুষের সমস্ত বিপদের মূলে এই ৩টি। হুন শিশুকাল হইতেই প্রথম ২টি এড়াইয়া চলিতে শিখে, কিন্তু ওই ৩য় বিপদই তার সর্বনাশ করিয়াছে। বেশ ছিলাম আমরা মরুর কোলে। আমাদের বলিষ্ঠ রূপহীনা নারীরা অশ্ব উষ্ট্রের সহিত একসঙ্গে কাজ করিত, দুর্দম হুন শিশু প্রসব করিত। এদেশের কুহকিনীদের মতো পুরুষকে মেষে শাবকে পরিণত করিতে পারিত না। প্রবাদ বাক্য মিথ্যা নয়। অসির নখ, ঘোড়ার পা আর স্ত্রীলোকের কটাক্ষ। মং অত্যন্ত ক্ষুব্ধভাবে সুগোপার সুন্দর মুখের পানে চাহিয়া শুষ্ক নারিকেলের মতো মাথাটি নাড়িতে লাগিল। মৃদু হাসিয়া সুগোপা বলিল, মং, তোমার নাগসেনার কটাক্ষ কি এখনো খুব তীক্ষ্ণ আছে? মং ২ হাত নাড়িয়া সুগোপার পরিহাস দূরে সরাইয়া দিয়া বলিল, এক পুরুষের মধ্যে একটা জাতি নির্বীর্য হইয়া গেল। আমরা না হয় বুড়া হইয়াছি, যৌবন ও অশ্বিনী দুগ্ধজাত মদ্যের মাদকতা চিরদিন থাকে না, কিন্তু আমাদের সন্তানেরাই বা কি? তাহারা হুনের পুত্র বটে, তবু তাহারা হুন নয়। মরু সিংহের ঔরসে এক পাল ভেড়া জন্মগ্রহণ করিয়াছে। ভেড়ার উপমাটা বৃদ্ধকে চাপিয়া ধরিয়াছে। তদুপরি সে উত্তরোত্তর উষ্ণতর হইয়া উঠিতেছে দেখিয়া সুগোপা বলিল, সেজন্য বিলাপ করিয়া লাভ নাই। এদেশের নারীরা তোমাদের সাধিয়া বিবাহ করে নাই, তোমরাই বলপূর্বক তাহাদের বিবাহ করিয়াছিলে। এখন কাঁদিলে চলিবে কেন? আর ফলও নিতান্ত মন্দ হইয়াছে বলিয়া মনে হয় না। তোমাদের বংশধরেরা আর কিছু না হোক তোমাদের চেয়ে সুশ্রী, তাহাদের কুল না থাক, শীল আছে। শীল আছে? মঙের স্বর ক্রোধে আরো তীক্ষ্ণ হইয়া উঠিল। কি প্রয়োজন শীলের? শিষ্টতার দ্বারা শত্রুর মুন্ড কাটিয়া লওয়া যায়। কষার পরিবর্তে সৌজন্য প্রয়োগ করিলে ঘোড়া অধিক দৌড়ে। আমরা যেদিন রাজধানী অধিকার করি সেদিন কি শিষ্টতা দেখাইয়াছিলাম? বাজে পাখির মতো আমরা কপোতকূটের উপর পড়িয়াছিলাম। নগরের পয়ন আলোক পথে রক্তের স্রোত বহিয়া গিয়াছিল। রাজপ্রাসাদের রক্ষীরা আমাদের বাধা দিবার চেষ্টা করিয়াছিল। মং আবার হাসিল। রাজপ্রাসাদের বিজয়ের কথা স্মরণ হইলে এখনো আমার রক্ত নৃত্য করিয়া উঠে। সুগোপা বলিল,
রক্তপিপাসু হুন, তবে সেই গল্পই বলো, তোমার আক্ষেপ শুনিবার আগ্রহ আমার নাই। দূরস্থ শিকারের প্রতি চলচ্ছক্তিহীন স্থবির ব্যাঘ্র যেভাবে তাকাইয়া থাকে, মং সেইভাবে শূন্যে তাকাইয়া রহিল। লালায়িত রসনায় বলিতে লাগিল, সেদিন 2 মুঠি ভরিয়া সোনা লুঠ করিয়াছিলাম। প্রাসাদের নিম্নে অন্ধকূপ কক্ষে সোনার দিন আর স্তূপীকৃত ছিল। 8 জন রক্ষী সেই গর্ভগৃহ পাহারা দিতেছিল। তুষ্ফান প্রথমে সেই গুপ্ত কোষাগারের সন্ধান পায়। আমরা 30 জন হুন গিয়া রক্ষীদের কাটিয়া ফেলিলাম। তারপর সকলে মিলিয়া সেই দিন আর স্তূপ, এত সোনা আর কখনো দেখিব না। তুষ্ফান ছিল আমাদের নায়ক, অধিকাংশ দিন আর তাহার ভাগে পড়িল। যুদ্ধ শেষ হইবার পর সেই সোনা আমাদের রাজাকে উপহার দিয়া তুষ্ফান চষ্টন দুর্গের অধিপতি হইয়া বসিল। সুগোপা বলিল, তা জানি, তারপর আর কি করিলে? মং বলিয়া চলিল, রত্নাগার হইতে উপরে আসিয়া আমরা রাজ অবরোধের দিকে ছুটিলাম। আমাদের পূর্বেই সেখানে বহু হুন পৌঁছিয়াছিল। চারিদিক হইতে নারী কণ্ঠের চিৎকার, ক্রন্দন, আর্তনাদ উঠিতেছিল। আমরা অবরোধের অলিন্দে প্রবেশ করিয়া দেখিলাম সেখানে এক পরম কৌতুককর খেলা চলিতেছে। 6-7 জন হুন যোদ্ধা একটা ক্ষুদ্র বালকের দেহ লইয়া মুক্ত কৃপানের উপর লোফালোফি করিতেছে। বালকটা রাজপুত্র, 1 বৎসর বয়ক্রম হইবে, মাংসের একটা উলঙ্গ পিণ্ড বলিলেই হয়। একজন তাহাকে তরবারির ফলার উপর লইয়া আরেকজনের দিকে ছুঁড়িয়া দিতেছে, দ্বিতীয় ব্যক্তি তাহাকে তরবারির ফলার উপর গ্রহণ করিতেছে, মাটিতে পড়িতে দিতেছে না। শূন্যে শূন্যে খেলা চলিতেছে। শিশুটা মরে নাই, মাঝে মাঝে অস্পষ্ট কাতরোক্তি করিতেছে। পাছে তরবারির আঘাতে কাটিয়া দ্বিখণ্ডিত হইয়া যায়, এই জন্য সকলেই তাহাকে ফলার পার্শ্বদেশে গ্রহণ করিতেছে। তবু শিশুটার সর্বাঙ্গ কাটিয়া রক্ত ঝরিয়া পড়িতেছে। আমরাও গিয়া খেলায় যোগ দিলাম। মাঝে মাঝে হাসির অট্ট রোল উঠিতে লাগিল। একটা যুবতী দ্বারপথে হুঁকি মারিয়া সহসা চিৎকার করিয়া পলায়ন করিল। আমাদের মধ্যে 2-4 জন খেলা ছাড়িয়া তাহার পশ্চাৎ ধাবন করিল। এই সময় কে একজন আসিয়া সংবাদ দিল, রাজা ধরা পড়িয়াছে। রক্তপাগল হুনের দল শিশুকে সেইখানে ফেলিয়া চলিয়া গেল। আমি কিন্তু তাহাদের সঙ্গে গেলাম না। শুধু হত্যা আর লুণ্ঠনে হুনের তৃপ্তি হয় না। নগ্ন তরবারি হস্তে আমি অবরোধের ভিতর প্রবেশ করিলাম। এতক্ষণ গল্প বলিতে বলিতে মঙের ক্ষুদ্র চক্ষু যুগল হিংস্র উল্লাসে জ্বলিতেছিল। এখন সহসা যেন চক্ষুর জ্যোতি নিভিয়া গেল। সে ক্ষণকাল নিস্তব্ধ থাকিয়া বিষণ্ণ স্বরে বলিল, এই অবরোধের একটা কক্ষে প্রথম নাগেসেনার সাক্ষাৎ পাই। পালঙ্কের নিচে লুকাইয়াছিল, তাহাকে টানিয়া বাহির করিলাম। সে কঙ্কন দিয়া আমার কপালে আঘাত করিল। আমি তরবারি ফেলিয়া তাহাকে সাপটাইয়া ধরিলাম। সে আমার বক্ষে কামড়াইয়া দিল। কামড়ের দাগ এখনো আমার বুকে আছে। সেই অবধি। মঙের স্বর অত্যন্ত করুণ হইয়া ক্রমে থামিয়া গেল। সুগোপা করতলে কপল রাখিয়া নিঃশব্দে শুনিতেছিল। এই নৃশংস কাহিনী তাহাকে বিচলিত করিতে পারে নাই। দেশব্যাপী বিপ্লবের মধ্যে যাহার জন্ম, অমানুষিক নিষ্ঠুরতার বহু চিত্র যাহার শৈশব স্মৃতির মূল উপাদান, যাহার নিজের জননী ও বহু পরিজন এই শোণিত স্রোতে ভাসিয়া গিয়াছে, মঙের কাহিনী শুনিয়া তাহার বিচলিত হইবার কথা নয়। শুধু রাজপুরী অধিকারের এই পুরাবৃত্ত তাহার অজ্ঞাত ছিল বলিয়াই সে মনোযোগ দিয়া শুনিতেছিল। কিয়ৎকাল নীরবে কাটিবার পর সুগোপা মুখ তুলিয়া বলিল, সেই শিশুর কি হইল? শিশুর? মং স্মৃতির জলে পুনরায় ডুব দিয়া বলিল, শিশুটা সেই অলিন্দে রক্তকর্দমের মধ্যে পড়িয়াছিল। তারপর? হ্যাঁ, ঠিক মনে পড়িয়াছে। চুফাং, পাগলা চুফাং। অবরোধ হইতে নাগসেনাকে লইয়া যখন বাহির হইতেছি, দেখি আমাদের পাগল চুফাং শিশুটাকে নিজের ঝোলার মধ্যে পড়িতেছে। জিজ্ঞাসা করিলাম, এটাকে লইয়া কি করিবে? শুল্ল মাংস তৈয়ার করিয়া খাইবে? চুফাং ভাঙা দাঁত বাহির করিয়া হাসিল। মং আবার চিন্তামজ্জিত হইয়া পড়িল। আশ্চর্য, চুফাংকে সেদিনের পর আর দেখি নাই, হয়তো মরিয়া গিয়াছে। হুনের আয়ু আর মরিচিকার মায়া কখন শেষ হইবে কেহ জানে না। চুফাং পাগল ছিল বটে, কিন্তু অনেক তন্ত্রমন্ত্র জানিত। গাছের পাতা ও শিকড়ের রস দিয়া দেহের অস্ত্রক্ষত অবিকল জুড়িয়া দিতে পারিত। সুগোপা জিজ্ঞাসা করিল, আর সেই যুবতী, তাহার কি হইল? কোন যুবতী? নাগসেনা? সুগোপার অধর একটু প্রসারিত হইল। সে বলিল, না, নাগসেনার কি হইল তাহা আমরা জানি।
নাগসেনা এখন নাগিনী হইয়া তোমার কণ্ঠ চাপিয়া ধরিয়াছে। আমি অন্য যুবতীর কথা বলিতেছি, যে তোমাদের খেলা দেখিয়া চিৎকার করিয়া পলাইয়াছিল। মং তাচ্ছিল্য ভরে বলিল, কে তাহার সংবাদ রাখে? 2-3 জন তাহাকে ধরিবার জন্য ছুটিয়াছিল, তারপর কি হইল জানি না। রাজপুরীতে বহু কিঙ্করী পরিচারিকা ছিল, হুনেরা যে যাহাকে পাইল দখল করিল। কয়েকটা যুবতী আত্মহত্যা করিয়াছিল। সুগোপা নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, বোধহয় সেই যুবতীই আমার মাতা। তিনি রাজপুত্রের ধাত্রী ছিলেন। আমরা একই স্তনদুগ্ধ পান করিয়াছিলাম। মং বিস্ময় প্রকাশ করিল না। নিরুৎসুকভাবে সুগোপার পানে চাহিয়া বলিল, হইতেও পারে, তাহার বয়স তোমারই মতন ছিল। ভূমির দিকে তাকাইয়া থাকিয়া সুগোপা বলিল, জানি না আমার মায়ের কি দশা হইয়াছিল। তিনি আর রাজপুরী হইতে গৃহে ফিরেন নাই। হয়তো আত্মহত্যাই করিয়াছিলেন। এই সময় তাহাদের বিশ্রম্ভালাপে বাধা পড়িল। দ্বিতীয় পরিচ্ছেদ। অশ্বচোর। ভূমি নিবদ্ধ দৃষ্টি তুলিয়া সুগোপা চমকিয়া দেখিল, এক পুরুষ দেবদারু ছায়ার তলে আসিয়া দাঁড়াইয়াছে। কখন এই অপরিচিত আগন্তুক নিঃশব্দ পদে তাহাদের অত্যন্ত সন্নিকটে আসিয়া উপস্থিত হইয়াছে, তাহারা জানিতে পারে নাই। সুগোপা বলিয়া উঠিল, কে তুমি? আগন্তুক উত্তর করিল, পথিক। তুমি প্রপাপালিকা? জল দাও। সুগোপা পথিককে আপাদমস্তক নিরীক্ষণ করিল। আগন্তুক যে বিদেশী তাহা তাহার বেশভূষা দেখিয়া সন্দেহ থাকে না। একটি জীর্ণ লৌহ জালিকে ঊর্ধ্বাঙ্গ আবৃত, মস্তকেও অনুরূপ লৌহ জালিকের শিরস্ত্রাণ। কোটিতে চর্ম কোষবদ্ধ তরবারি, পদদ্বয় স্থূল বৃষচর্মের পাদুকায় চর্মরজ্জু দ্বারা আবদ্ধ। দেহে কোথাও মাংসের বাহুল্য নাই, বরং দৈর্ঘ্যের অনুপাতে ঈষৎ কৃশ। সমস্ত মিলাইয়া ছিলাহীন ধনুদণ্ডের মতো দেহ ঋজু ও নমনীয়, কিন্তু মনে হয় প্রয়োজন হইলে মুহূর্ত মধ্যে গুণসংযুক্ত হইয়া প্রাণঘাতী আকার ধারণ করিতে পারে। আগন্তুকের বয়ক্রম অনুমান করা কঠিন, তবে 30 বৎসরের অধিক নয়। মুখাবয়বের মধ্যে চক্ষু ও নাসা অতিশয় তীক্ষ্ণ। ভ্রমর কৃষ্ণ চক্ষুর দৃষ্টিতে একটা সতর্ক দুঃসাহসিকতা প্রচ্ছন্ন রহিয়াছে। বাহুবল ও কূটবুদ্ধির উপর নির্ভর করিয়া যাহাদের জীবন ধারণ করিতে হয়, তাহাদের চক্ষে এরূপ দৃষ্টি বোধ করি স্বভাবসিদ্ধ হইয়া পড়ে। ফলত আগন্তুক যে একজন যুদ্ধজীবী তাহা সহজেই অনুমান করা যায়। তাহার মুখে ও বাহুতে অগণিত সূক্ষ্ম ক্ষতরেখা দেখিয়া এই অনুমান দৃঢ় হয়। ছিন্ন লৌহ জালিকের ফাঁকে বক্ষের উপরেও বহু রেখা অঙ্কিত রহিয়াছে। দেখিলে মনে হয় গৌরবর্ণ ত্বকের উপর কজ্জল দিয়া কেহ রেখাগুলি আঁকিয়া দিয়াছে। উপরন্তু ভ্রুযুগলের মধ্যস্থলে গোলাকৃতি তিলকের ন্যায় একটি তাম্রবর্ণ চিহ্ন আছে। ইহা ক্ষতচিহ্ন অথবা সহজাত জটুল, তাহা নির্ণয় করা যায় না। সুগোপা ক্ষিপ্র দৃষ্টিতে আগন্তুককে দেখিয়া লইয়া জল আনিবার জন্য কুটির অভিমুখে প্রস্থান করিল। আগন্তুক মন্থর পদে আসিয়া তাহার পরিত্যক্ত শিলাপট্টের উপর বসিল। তাহার বসিবার ভঙ্গিতে একটু ক্লান্ত ভাব প্রকাশ পাইল। মং এতক্ষণ কৌতূহল সহকারে নবাগতকে দেখিতেছিল, এখন বলিল, তুমি দেখিতেছি বিদেশী, তোমার দেশ কোথায়? বিদেশী উত্তর না দিয়া এমনভাবে হস্ত সঞ্চালন করিল যাহাতে গান্ধার হইতে পুণ্ড্রবর্ধন পর্যন্ত যে কোনো দেশ হইতে পারে। মং আবার প্রশ্ন করিল, তুমি যুদ্ধ ব্যবসায়ী? বিদেশী সতর্ক দৃষ্টি তাহার দিকে ফিরাইয়া তাহাকে একবার ভালো করিয়া দেখিয়া লইল, তারপর সম্মতিসূচক ঘাড় নাড়িল। মঙের ভেকধ্বনিবৎ ব্যঙ্গহাস্য আবার উত্থিত হইল। ভাগ্যদেবতা দেখিতেছি তোমার প্রতি সুপ্রসন্ন নয়। অস্ত্রক্ষত ছাড়া যুদ্ধ ব্যবসায়ে আর কিছু লাভ করিতে পারো নাই। কোন রাজ্যে সেনাভুক্ত ছিলে? বিদেশী এবারও উত্তর দিল না, ঊর্ধ্বদিকে তাকাইয়া যেন অন্যমনস্ক রহিল।
মঙের কৌতূহল উত্তরোত্তর বাড়িতে ছিল। সে অতঃপর গাম্ভীর্য অবলম্বনপূর্বক পৌরুষ সহকারে বলিল, যুবক, তুমি এ রাজ্যে নূতন আসিয়াছ, বোধহয় জানো না ইহা হুন অধিকৃত। মহাপরাক্রান্ত হুন কেশরী রট্ট ধর্মাদিত্য এই বিটঙ্ক রাজ্যের অধীশ্বর। আমিও হুন। হুনগণ বিজাতীয়ের স্পর্ধা সহ্য করে না। তোমার নাম কি? যুবকের স্বল্প গুম্ফের অন্তরালে একটু হাসি দেখা দিল। সে বলিল, আমার নাম চিত্রক। চিত্রক, চিতাবাঘ। মঙের চক্ষু উজ্জ্বল হইয়া উঠিল। তোমার নাম সার্থক বটে। তোমার সর্বাঙ্গে অস্ত্রাঘাত চিহ্ন দেখিয়া তোমাকে চিতাবাঘ বলিয়াই মনে হয়। এরূপ নাম কেবল হুনদের মধ্যেই ছিল। সিংহ, শূকর, নাগ, বৃষ, যাহার যেরূপ আকৃতি প্রকৃতি সে সেই রূপ নাম গ্রহণ করিত। এখন আর কিছু নাই। সখেদ নিঃশ্বাস ত্যাগ করিয়া আগ্রহভরে মং বলিল, তুমি বয়সে নবীন, কিন্তু নিশ্চয় অনেক যুদ্ধ করিয়াছ, বহু নগর লুণ্ঠন করিয়াছ। এই বিটঙ্ক রাজ্য একদিন আমরা, কিন্তু এদেশে যুদ্ধ বিগ্রহ আর হয় না। মেষপাল কাহার সহিত যুদ্ধ করিবে? 25 বৎসর পূর্বে একদিন ছিল। যুবক জিজ্ঞাসা করিল, কপোতকূট এখান হইতে কত দূর? মং বলিল, তুমি কপোতকূট যাইবে? অধিক দূর নয়, 2 দণ্ডের পথ। 1 প্রহর এখানে বিশ্রাম করিয়া যাত্রা করিলেও সন্ধ্যার পূর্বে রাজধানী পৌঁছিতে পারিবে। তোমার অশ্ব নাই দেখিতেছি। হুন যোদ্ধা, কিন্তু অশ্ব বিনা 1 পা চলে না। উষ্ট্র রোমের শিবির এবং অশ্বের পৃষ্ঠ, হুনের ইহাই বাসস্থান। 25 বৎসর পূর্বে আমরা 12 সহস্র অশ্বারোহী। সুগোপা মৃৎপাত্রে জল লইয়া ফিরিয়া আসিল, সুতরাং মঙের গল্পে বাধা পড়িয়া গেল। পথিক সত্যই তৃষ্ণার্ত ছিল। সে সাগ্রহে উঠিয়া আসিয়া প্রথমে হস্তমুখ প্রক্ষালন করিল, তারপর গণ্ডূষ ভরিয়া তৃপ্তি সহকারে জল পান করিল। সুগোপা তাহার অঞ্জলিতে জল ঢালিয়া দিতে দিতে মঙের দিকে ঘাড় ফিরাইয়া বলিল, মং, আর বিলম্ব করিও না। দাঁতন লইয়া গৃহে ফিরিতে বিলম্ব হইলে তোমার নাগসেনা দাঁতনের পরিবর্তে তোমার মুণ্ডটি চিবাইবে। মং চকিতভাবে ঊর্ধ্বে চাহিল। সূর্যদেব মধ্য গগন অতিক্রম করিয়া পশ্চিমে হেলিয়া পড়িয়াছেন। মং শঙ্কিত মুখে উঠিয়া দাঁড়াইল। জঙ্গলের মধ্যে করঞ্জকাষ্ঠ অন্বেষণ করিতে সময় লাগিবে, তারপর গৃহে ফিরিবার পথও অনেকখানি। বৃদ্ধ বয়সে দ্রুত চলিবার শক্তি নাই। নাগসেনার সম্মুখে ফিরিয়া যাইতে হয়তো সন্ধ্যা উত্তীর্ণ হইয়া যাইবে। সেটা মঙের পক্ষে সুখকর হইবে না। পারিবারিক ব্যাপারে যুদ্ধ বিগ্রহ মং ভালোবাসে না। 25 বৎসর পূর্বেকার বীরত্ব কাহিনীটা আগন্তুককে শুনাইবার ইচ্ছা ছিল, কিন্তু তাহা আর ঘটিয়া উঠিল না। মং গাত্রোত্থান করিল। কাহাকেও কোনো সম্ভাষণ না করিয়া ক্ষুব্ধ অস্পষ্ট স্বরে তরবারির নখ, ঘোড়ার খুর ও স্ত্রী জাতির কটাক্ষ সম্বন্ধীয় প্রবাদ বাক্যটি আবৃত্তি করিতে করিতে জঙ্গলের মধ্যে প্রবেশ করিল। এদিকে তৃষ্ণা নিবারণ করিয়া চিত্রক আবার শিলাপীঠের উপর বসিয়াছিল। সুগোপা দেখিল, সে 2 জানুর উপর কফনি রাখিয়া মুষ্টিবদ্ধ হাতের শীর্ষে চিবুক ন্যস্ত করিয়া স্থির নেত্রে তাহার পানে চাহিয়া আছে। হঠাৎ সুগোপা একটু অস্বস্তি অনুভব করিল। সে মাসের পর মাস একাকিনী এই জলসত্রে দিন কাটায়। কত পথিক আসে যায়। কেহ নবীনাপ্রপা পালিকাকে দেখিয়া 2টা রঙ্গ পরিহাসের কথা বলে। সুগোপা চটুল কণ্ঠে তাহার উত্তর দেয়। কেহ বা প্রগল্ভতার সীমা অতিক্রম করিলে 2-4টি কঠিন বাক্যবাণে জর্জরিত করিয়া তাহাকে অধোবদনে বিদায় করে। কোনো অবস্থাতেই সুগোপার আত্মপ্রত্যয় বিচলিত হয় না। কিন্তু আজ এই জীর্ণবেশ বিদেশী যুবকের নিষ্পলক চাহনি তাহাকে উদ্বিগ্ন করিয়া তুলিল। স্খলিত নিচল প্রান্ত বুকের উপর টানিয়া দিয়া সুগোপা বলিল, তুমি তো কপোতকূটে যাইবে, তবে বিলম্ব করিতেছ কেন? চিত্রক তেমনিভাবে চাহিয়া থাকিয়া মৃদুস্বরে বলিল, শ্রান্তি দূর করিতেছি, আমার তরা নাই। কিছুক্ষণ নীরবে কাটিল। চিত্রকের অচঞ্চল দৃষ্টি সুগোপার উপর বিন্যস্ত হইয়া আছে। সুগোপা ক্রমে অধীর হইয়া উঠিল। ঈষৎ রুক্ষস্বরে কহিল, তুমি কোন বর্বর দেশের মানুষ? স্ত্রীলোক কখনো দেখো নাই? এইবার চিত্রক সুগোপার মুখ হইতে দৃষ্টি সরাইয়া সাবধানে চারিদিকে চাহিল। তাহার অধরোষ্ঠ একবার সংকুচিত ও প্রসারিত হইল। তারপর আবার মুষ্টির উপর চিবুক রাখিয়া সে ধীরে ধীরে বলিল, স্থানটি বেশ নির্জন।
এই অসংলগ্ন উত্তরে সুগোপা রুষ্টভাবে অধর দংশন করিল, তারপর ভূমি হইতে জলপাত্র তুলিয়া লইয়া কুটিরের দিকে চলিল। তুমি সুন্দরী এবং যুবতী। সুগোপা চকিতে গ্রীবা বাঁকাইয়া ফিরিয়া দাঁড়াইল। চিত্রকের কণ্ঠস্বরের সমতা বিন্দুমাত্র বিচলিত হইল না। সে পুনশ্চ বলিল, তুমি সুন্দরী এবং যুবতী। এই জনহীন স্থানে একাকিনী থাকিতে তোমার ভয় করে না? ভ্রুভঙ্গ করিয়া সুগোপা বলিল, ভয়? কিসের ভয়? বনে হিংস্র জন্তু আছে। হিংস্র জন্তুকে আমি ভয় করি না। আর মানুষকে? মানুষ ধৃষ্টতা করিলে আমার অস্ত্র আছে। কি অস্ত্র? সুগোপা তর্জনী তুলিয়া কুটিরের প্রাঙ্গণ দেখাইল। চিত্রক ঘাড় ফিরাইয়া দেখিল, প্রাঙ্গণের এক প্রান্তে একটি সম্মার্জনী রহিয়াছে। তাহার কণ্ঠে একটু নীরস হাস্যধ্বনি পরিস্ফুট হইয়া উঠিল। সে বলিল, তুমি সাহসিকা বটে, কিন্তু ওই অস্ত্রের দ্বারা লোলুপ পুরুষকে নিবারণ করিতে পারিবে বলিয়া মনে হয়? হয়। অস্পষ্ট স্বরে এই কথাটি বলিয়া সুগোপা আবার কুটিরের দিকে পা বাড়াইল, কিন্তু তাহাকে এক পদের অধিক অগ্রসর হইতে হইল না। চিত্রক এতক্ষণ নিতান্ত নিশ্চেষ্ট ভঙ্গিতে বসিয়াছিল, এখন সহসা বন্য বিড়ালের মতো লম্ফ দিয়া সুগোপার সম্মুখে দাঁড়াইল। তাহার মুখের অত্যন্ত নিকটে মুখ লইয়া গিয়া বলিল, সাহসিনী, এখন কোন অস্ত্র ব্যবহার করিবে? তাহার কণ্ঠস্বরে গভীর ব্যঙ্গের সহিত গভীরতর একটা উত্তেজনার আভাস স্ফুরিত হইয়া উঠিল। সত্রাস চক্ষু তুলিয়া সুগোপা দেখিল, চিত্রকের দুই চক্ষু হীরক খণ্ডের মতো জ্বলিতেছে। তাহার ললাটস্থ তাম্রবর্ণ চিহ্নটা রক্ততিলকের মতো লাল হইয়া উঠিতেছে। সুগোপা ক্ষণকাল স্তম্ভিতবৎ থাকিয়া বলিল, পথ ছাড়ো বর্বর। যদি না ছাড়ি? সুগোপা অসহায় নেত্রে চারিদিকে চাহিল। এই সময় যেন তাহার বিভ্রান্ত উৎকণ্ঠার সাক্ষাৎ প্রত্যুত্তর স্বরূপ শিলাকঙ্করপূর্ণ পথের উপর দ্রুত অশ্বের আস্কন্দিত ধ্বনি শোনা গেল। পরক্ষণেই একটি সুমিষ্ট কণ্ঠস্বরে উচ্চ আহ্বান আসিল, সুগোপা, সুগোপা। চিত্রক সুগোপার পথ ছাড়িয়া সরিয়া দাঁড়াইল। ক্ষণেক পরে অশ্বারোহীকে দেখা গেল, বিদ্যুতের মতো দ্রুতগতি অশ্ব পথ হইতে দেবদারু বৃক্ষের তলে আসিয়া দাঁড়াইল। আরোহী এক লম্ফে ভূমিতে অবতরণ করিতেই সুগোপা ছুটিয়া গিয়া তাহাকে দুই বাহুতে জড়াইয়া ধরিল। অশ্বারোহীর বয়স অধিক নয়, কিশোর বলিলেই হয়। মুখে শ্বশ্রুগুম্ফের চিহ্নমাত্র নাই। মস্তকে উজ্জ্বল ধাতু নির্মিত উষ্ণীষ, বক্ষে বর্ম, পৃষ্ঠে ধনু ও তুনীর। অপরূপ সুন্দর আকৃতি, দেখিয়া মনে হয় দেব সেনাপতি কিশোর কার্তিকেয় শত্রু বিজয়ে বাহির হইয়াছেন। তরুণ বীর প্রফুল্ল রক্তাধরে হাসিয়া বলিল, সুগোপা, কি হইয়াছে সখী? সুগোপার মন হইতে ক্ষণিক বিপন্নতার সমস্ত গ্লানি মুছিয়া গিয়াছিল। সে গদগদ আনন্দের স্বরে বলিল, কিছু না, ওই বিদেশি গ্রামীণটা প্রগল্ভতা করিয়াছিল মাত্র। এসো, ঘরে এসো। শিকারে বাহির হইয়াছিলে বুঝি? গাল দুটি যে রৌদ্রে রাঙা হইয়া গিয়াছে। চিত্রক ইতিমধ্যে নিঃশব্দে সরিয়া গিয়া দেবদারু বৃক্ষের কাণ্ডে এক হাত রাখিয়া দাঁড়াইয়াছিল। অন্য হস্তটি অবহেলা ভরে তরবারির উপর ন্যস্ত ছিল। তরুণ ঈষৎ বিস্ময়ে তাহার দিকে দৃষ্টি ফিরাইল। ক্ষণিকের জন্য উভয়ের চক্ষু মিলিত হইল। তারপর অবজ্ঞাপূর্ণ তাচ্ছিল্যের সহিত অশ্বের বল্গা চিত্রকের দিকে নিক্ষেপ করিয়া সুকুমার কান্তি তরুণ বলিল, আমার অশ্ব রক্ষা করো, পারিতোষিক পাইবে। বলিয়া সুগোপার কোটি বাহু বেষ্টিত করিয়া হাসিতে হাসিতে কথা কহিতে কহিতে কুটিরের দিকে চলিল। সুগোপা সোহাগ বিগলিত কণ্ঠে বলিল, তুমি যে এই নিভৃত স্থানে আমাকে দেখা দিতে আসিবে, তাহা আমার সকল দুরাকাঙ্ক্ষার অতীত। তরল হাসিয়া তরুণ বলিল, প্রপাপালিকা কি রূপ কর্তব্য পালন করিতেছে রাজপক্ষ হইতে তাহাই পরিদর্শন করিতে আসিলাম। তাহারা কুটির মধ্যে অন্তর্হিত হইয়া গেলে চিত্রক ধীরে ধীরে অশ্বের নিকটে আসিয়া দাঁড়াইল। সুন্দর কম্বোজীয় অশ্ব প্রস্তর মূর্তির মতো স্থির হইয়া দাঁড়াইয়া আছে। মধু পিঙ্গলবর্ণ ত্বকে চীনাংশুকের মসৃণতা, গ্রীবার চামর মুক্তা মালায় মণ্ডিত, পৃষ্ঠে কোমল রোমাবলী নির্মিত আসন, বল্গার রজ্জু স্বর্ণালঙ্কৃত। চিত্রক অশ্বের গ্রীবায় একবার লঘু স্পর্শে হাত বুলাইল। অশ্ব আপ্যায়িত হইয়া
নাসা মধ্যে ঈষৎ হর্ষসূচক শব্দ করিল। চিত্রক তখন সংকুচিত সতর্ক চক্ষে চারিদিকে চাহিয়া দেখিল। নিস্তব্ধ অপরাহ্ন, কেবল কুটিরের অভ্যন্তর হইতে মাঝে মাঝে কলহাস্যের ধ্বনি প্রকৃতির বৈকালী তন্দ্রালসতা বিচ্ছিন্ন করিয়া দিতেছে। পথে জনমানব নাই। চিত্রকের ওষ্ঠপ্রান্তে ঈষৎ হাসি দেখা দিল, কুটিল তিক্ত হাসি, তাহাতে আনন্দ বা কৌতুকের স্পর্শ নাই। তাহার ললাটের তিলক চিহ্ন আবার ধীরে ধীরে আরক্ত হইয়া উঠিল। অশ্বের বল্গা ধরিয়া চিত্রক সন্তর্পণে তাহাকে পথের দিকে লইয়া চলিল। শস্পাকীর্ণ ভূমির উপর শব্দ হইল না। তারপর একবার পিছনে কুটিরের দিকে দৃষ্টিপাত করিয়া এক লম্ফে সে ঘোড়ার পিঠে চড়িয়া বসিল। আসনের উপর ঝুঁকিয়া বসিয়া জংঘাত দ্বারা তাহার পঞ্জর চাপিয়া ধরিতেই অশ্ব তড়িৎ স্পৃষ্টের ন্যায় লাফাইয়া ছুটিতে আরম্ভ করিল। প্রস্তরময় পথের উপর তাহার ক্ষিপ্র ক্ষুরধ্বনি কয়েকবার শব্দিত হইয়াই আবার পরপারের তৃণভূমির উপর নীরব হইয়া গেল। নিমেষ মধ্যে অশ্ব ও আরোহী পথিপার্শ্বস্থ গভীর বনের মধ্যে অন্তর্হিত হইল। তৃতীয় পরিচ্ছেদ। মগধের দূত। মহাকবি কালিদাস রঘুর দিগ্বিজয় বর্ণনাচ্ছলে যে অমিত বিক্রম মগধেশ্বরের বিজয়গাথা রচনা করিয়াছিলেন, তাহার নাম সমুদ্রগুপ্ত। এক হিসাবে সমুদ্রগুপ্ত আলেকজান্ডার অপেক্ষাও শক্তিধর ছিলেন। আলেকজান্ডারের সাম্রাজ্য তাহার মৃত্যুর পরেই ছিন্নভিন্ন হইয়া গিয়াছিল, কিন্তু সমুদ্রগুপ্ত তাহার সমুদ্র মেখলাধৃত বিশাল সাম্রাজ্যকে এমন সুকঠিন শৃঙ্খলে বাঁধিয়া দিয়া গিয়াছিলেন যে তাহার বংশধরগণ 3 পুরুষ পর্যন্ত প্রায় নিরুপদ্রবে তাহা ভোগ করিয়াছিলেন। 100 বর্ষ মধ্যে সে বন্ধন শিথিল হয় নাই। গুপ্ত সাম্রাজ্যে ভাঙন ধরিল সমুদ্রগুপ্তের পৌত্র কুমারগুপ্তের সময়। তখনও সাম্রাজ্য কপিশা হইতে প্রাগজ্যোতিষ পর্যন্ত বিস্তৃত, কিন্তু বহিরাকৃতি অটুট থাকিলেও গজভুক্ত কপিত্থবৎ অন্তঃশূন্য হইয়া পড়িয়াছে। যে দুর্দম জীবন শক্তি এই বিরাট ভূখণ্ডকে একত্রীভূত করিয়া রাখিয়াছিল, কালক্রমে জরার প্রভাবে তাহা শ্লথ হইয়া গিয়াছে। কুমারগুপ্তের দীর্ঘ রাজত্বকালের শেষ ভাগে উন্মত্ত ঝঞ্ঝাবর্তের মতন হুন অভিযান সাম্রাজ্যের উত্তর পশ্চিম প্রান্তে আঘাত করিল। এই প্রচণ্ড আঘাতে জীর্ণ সাম্রাজ্য কাঁপিয়া উঠিল। কুমারগুপ্ত ভোগী ছিলেন, বীর ছিলেন না, কিন্তু তাঁহার ঔরসে এক মহাবীর পুত্র জন্মগ্রহণ করিয়াছিল, গুপ্ত বংশের শেষ বীর স্কন্দ। তরুণ স্কন্দগুপ্ত তখন যুবরাজ ভট্টারক পদে আসীন। রাজবংশের চঞ্চলা লক্ষ্মীকে স্থির করিবার জন্য স্কন্দ 3 রাত্রি ভূমিশয্যায় শয়ন করিয়া যুদ্ধযাত্রায় বাহির হইলেন। সেই দিন হইতে ক্ষয়গ্রস্ত পতনোন্মুখ সাম্রাজ্যকে অটুট রাখিবার অক্লান্ত চেষ্টায় দীর্ঘ জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ও সৈন্য শিবিরে যাপন করাই এই ভাগ্যহীন বীর কেশরীর পূর্ণ ইতিহাস। যুবরাজ স্কন্দ পঞ্চনদ প্রদেশে হুন অক্ষৌহিনীর সম্মুখীন হইলেন। হিংস্র বর্বর হুনগণ প্রাণপণ যুদ্ধ করিল, কিন্তু অসামান্য রণপণ্ডিত স্কন্দের সহিত আঁটিয়া উঠিল না। তথাপি আশ্চর্য এই যে তাহারা নিঃশেষে দূরীভূত হইল না। পঞ্চনদ প্রদেশ নদ নদী ও পর্বত দ্বারা বহুধা খণ্ডিত। চক্রবর্তী গুপ্ত সম্রাটের অধীনে প্রায় 50টি ক্ষুদ্র বৃহৎ সামন্ত রাজা ভিন্ন ভিন্ন রাজ্য রচনা করিয়া এই দেশ শাসন করিতেন। হুনদের আক্রমণে সমস্তই লণ্ডভণ্ড হইয়া গিয়াছিল। কুলপ্লাবী বন্যায় খড়কুটার সহিত মহিরুহও ভাসিয়া গিয়াছিল। অতঃপর স্কন্দের আবির্ভাবে বন্যার জল নামিল বটে, কিন্তু নানা স্থানে আবদ্ধ জলাশয় রাখিয়া গেল। পরাজিত হুন অনেকিনীর অধিকাংশ দেশ ছাড়িয়া গেল। কতক প্রকৃতি সুরক্ষিত দুর্গম ভূমি আশ্রয় করিয়া
রহিয়া গেল। কুটিল রোগ যেমন তীব্র ঔষধের দ্বারা বিদূরিত না হইয়া দেহের দুর্লক্ষ দূরধিগম্য স্থানে আশ্রয় লয়, কয়েকটা হুন গোষ্ঠীও তেমনি ইতস্তত শানুসংকট বন্ধুর স্থানে অধিষ্ঠিত হইল। হয়তো স্কন্দ আরও কিছুকাল এই প্রান্তে থাকিতে পারিলে সম্পূর্ণরূপে হুন উৎপাত উন্মূলিত করিতে পারিতেন, কিন্তু তিনি থাকিতে পারিলেন না। সাম্রাজ্যের অপর প্রান্তে গুরুতর অশান্তির সংবাদ পাইয়া তাহাকে ফিরিতে হইল। পঞ্চনদ প্রদেশ বাহ্যত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত রহিল বটে, কিন্তু ধর্ষিতা নারীর ন্যায় তাহার প্রাক্তন অনন্যপরতা আর রহিল না। বিটঙ্ক নামক ক্ষুদ্র গিরিরাজ্য এই সময় একদল হুনের করতলগত হইয়াছিল। এই হুনদের প্রধান পুরুষ রট্ট রাজ্যের শ্রেষ্ঠা সুন্দরী ধারাদেবী নাম্নী এক কুমারীকে অঙ্কশায়িনী করিয়া নূতন রাজবংশের সূচনা করিয়াছিলেন। প্রথম সংঘর্ষের বিস্ফুরিত অগ্নুদ্গার নিভিয়া যাইবার পর বিজেতা ও বিজিতের মধ্যে বিদ্বেষভাব হ্রাস পাইতে লাগিল। উগ্র হুন প্রকৃতি পারিপার্শ্বিক প্রভাবের ফলে শান্ত হইয়া আসিল। সর্বাপেক্ষা অধিক পরিবর্তন হইল স্বয়ং মহারাজ রট্টের। ধারাদেবীর কোমল এবং সহিষ্ণু অন্তরে না জানি কোন অপরিমেয় শক্তি ছিল, তিনি এই দুর্ধর্ষ বর্বরকে সম্পূর্ণ বশীভূত করিলেন। রট্ট ক্রমশ বুদ্ধের করুণাবাণীর শরণাপন্ন হইলেন। তাহার নামের পশ্চাতে ধর্মাদিত্য উপাধি যোজিত হইল। কপোতকুটের যে চৈত্য হুনদের আগমনে ভগ্ন স্তূপে পরিণত হইয়াছিল, তাহা পুনর্গঠিত হইল। রট্ট ধর্মাদিত্যের রাজত্বকালের সপ্তম বর্ষে মহাদেবী ধারা একটি কন্যা প্রসব করিয়া চিরদিনের জন্য তাহার পরম সহিষ্ণু কোমল চক্ষু দুটি মোদিত করিলেন। কিন্তু রট্ট আর নূতন মহাদেবী গ্রহণ করিলেন না। একটিমাত্র কন্যার নাম রাখিলেন রট্টা যশোধরা। প্রথম হুন অভিযানের পর শতাব্দীর এক পদ ক্ষয় হইয়া গেল। ওদিকে স্কন্দগুপ্ত পিতার মৃত্যুর পর সম্রাট হইয়াছেন। সাম্রাজ্যের চতুষ্সীমা ঘিরিয়া বিদ্রোহ এবং অশান্তির আগুন জ্বলিতেছে। ধীরে ধীরে মগধকে কেন্দ্র করিয়া বহ্নিচক্র সংকুচিত হইতেছে। রাজ্যের অভ্যন্তরেও পুষ্যমিত্রীয়গণ গোপনে মাৎসন্যায় ও চক্রান্তের বিষ ছড়াইতেছে। এই বিষবহ্নির মধ্যে স্কন্দ ক্লান্তিহীন নিদ্রাহীনভাবে যুদ্ধ করিয়া ফিরিতেছেন। তাহার বিপুল বাহিনী কখনো লৌহিত্যের উপকূলে উপস্থিত হইয়া বিদ্রোহীর অন্তরে আতঙ্ক সঞ্চার করিতেছে, আবার পরদণ্ডেই সেতুবন্ধ অভিমুখে যাত্রা করিয়া শান্তি সেতু বন্ধনের প্রয়াস পাইতেছে। বর্ষান্তে মহারাজ তাহার মহাস্থানীয়ে পদার্পণ করিবার অবকাশ পান না। সচিবগণ পাটলিপুত্রে থাকিয়া যথাসাধ্য রাজকার্য চালাইতেছেন। সাম্রাজ্যব্যাপী এই বিশৃঙ্খলার মধ্যে রাজকার্য যে সুচারুরূপে চলিতেছিল না, তাহা বলা বাহুল্য। ভূমিকম্পে যখন মাথার উপর গৃহ ভাঙিয়া পড়িতেছে, তখন গৃহকোণে রক্ষিত ক্ষুদ্র তৈজস কেহ লক্ষ্য করে না। তুচ্ছ বিটঙ্ক রাজ্যের কথা পাটলিপুত্রের সকলে ভুলিয়া গিয়াছিল। 25 বৎসরের মধ্যে কেহ তাহার খোঁজ লয় নাই। রাজ্যের প্রাচীন পুস্তপাল মহাশয়ের মৃত্যু হওয়াতে এক নবীন কর্মচারী নিযুক্ত হইয়াছিলেন। নবীনতার উদ্যমে তিনি একদিন অক্ষপটল গৃহের পুরাতন নিবন্ধ পুস্তকাদি ঘাঁটিতে ঘাঁটিতে বিটঙ্ক রাজ্যের নাম আবিষ্কার করিলেন। 25 বৎসর এই রাজ্য হইতে রাজস্ব আসে নাই। রাজ্যটা গেল কোথায়? বহু নথিপত্র অনুসন্ধানের পর প্রকৃত তথ্য জানা গেল। চিন্তান্বিত নবীন পুস্তপাল মহাশয় দুঃসংবাদটা মহামন্ত্রীর কানে তুলিলেন। স্কন্দ তখন পাটলিপুত্রে উপস্থিত। সুদূর কেরল দেশে যুদ্ধ করিতে করিতে একটা গুরুতর দুর্যোগের জনশ্রুতি শুনিয়া তিনি তরিতে রাজধানী ফিরিয়াছেন। আবার নাকি হুন আসিতেছে। লক্ষ লক্ষ শ্বেত হুন বক্ষু নদী পার হইয়া দক্ষিণাভিমুখে যাত্রা করিয়াছে। 2 জন চৈনিক শ্রমণ এই সংবাদ লইয়া কপিশায় উপস্থিত হইয়াছিল। সেখান হইতে রাজদূত দিবারাত্র অশ্ব চালনা করিয়া
স্কন্দের নিকট বার্তা আনিয়াছে। কেরল যুদ্ধের ভার কয়েকজন প্রাচীন সেনাপতির উপর অর্পণ করিয়া স্কন্দ পাটলিপুত্রে প্রত্যাবর্তন করিয়াছেন। মহামন্ত্রী বিটঙ্ক রাজ্যের সংবাদ লইয়া রাজ সকাশে উপস্থিত হইলেন। একটা বড় ভুল হইয়াছে। বিটঙ্ক নামক পঞ্চনদ প্রদেশের একটা রাজ্য আমাদের হিসাব হইতে হারাইয়া গিয়াছিল। দেখা যাইতেছে হুনেরা সেটা অধিকার করিয়া বসিয়াছে। 25 বৎসর তাহারা রাজস্ব দেয় নাই। স্কন্দ তখন প্রাসাদের এক বিশ্রাম কক্ষে একাকী ছিলেন। মণিকুট্টিমের উপর বসিয়া অক্ষবাটের সম্মুখে পাশটি ফেলিতেছিলেন। মন্ত্রীর কথায় স্বপ্নাতুর চক্ষু তুলিয়া চাহিলেন। স্কন্দের বয়ক্রম এই সময় প্রায় 50 বৎসর, কিন্তু বলদৃপ্ত দেহে কোথাও জরার চিহ্ন মাত্র নাই। রমণীর ন্যায় কোমল চক্ষু দুটি যেন সর্বদাই স্বপ্ন দেখিতেছে। তাহার সুঠাম দেহ ও লাবণ্যপূর্ণ মুখমণ্ডল দেখিয়া তাহাকে পরাক্রান্ত যোদ্ধা বলিয়া মনে হয় না, কবি ও ভাবুক বলিয়া ভ্রম হয়। স্কন্দ 2 হাতে পাশটি ঘষিতে ঘষিতে শূন্য দৃষ্টিতে চাহিয়া বলিলেন, পাশা বলিতেছে এবার হুনকে তাড়াইতে পারিব না। 3 বার পাশা ফেলিলাম, 3 বারই পাশা ওই কথা বলিল। গুপ্ত সাম্রাজ্য টলিতেছে, ভাঙিয়া পড়িতে আর বিলম্ব নাই। তারপর চকিতে সচেতন হইয়া সসম্ভ্রমে বলিলেন, আসন গ্রহণ করুন আর্য। মহাসচিব পৃথিবীসেন রাজার সম্মুখস্থ আসনে বসিলেন। অশীতিপর বৃদ্ধ, শুষ্ক দেহ বংশযষ্টির ন্যায় ঋজু ও গ্রন্থিযুক্ত। ইনি একাধারে এই বৃহৎ রাজ্যের মহাসচিব ও মহাবলাধিকৃত। স্কন্দের পিতা কুমারগুপ্তের সময় হইতে অনন্যমনে রাজ্যের সেবা করিয়া আসিতেছেন। পৃথিবীসেন নীরস কণ্ঠে বলিলেন, কবি কালিদাস একদিন আমাদের বলিয়াছিলেন, পাশার ভবিষ্যৎবাণী, মদ্যপের প্রতিজ্ঞা ও শত্রুর হাসি, যাহারা বিশ্বাস করে তাহারা বিচার মূঢ়। হায় কালিদাস! দীর্ঘশ্বাস মোচনপূর্বক স্বর্গত কবির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করিয়া মন্ত্রী কহিলেন, এখন এই বিটঙ্ক রাজ্যটা লইয়া কি করা যায়? ঈষৎ হাসিয়া স্কন্দ বলিলেন, রাজ্যটা হারাইয়া গিয়াছিল? বিচিত্র নয়। কেরল যুদ্ধে আমার অঙ্গুরীয় হইতে একটি নীলকান্ত মণি কখন খসিয়া গিয়াছিল জানিতে পারি নাই, আজ প্রথম লক্ষ্য করিলাম। এই দেখুন, বলিয়া অঙ্গুরীয় দেখাইলেন। অতঃপর রাজা ও মন্ত্রী মিলিয়া দীর্ঘকাল মন্ত্রণা করিলেন। বিটঙ্ক রাজ্য অবশ্য তাহাদের চিন্তার অতি ক্ষুদ্রাংশই অধিকার করিল। অবশেষে স্থির হইল যে হুন যখন আবার আসিতেছে, তখন চতুরঙ্গ বাহিনী লইয়া স্কন্দ তাহাদের আগম পথ রোধ করিবার জন্য 1 মাসের মধ্যে পুরুষপুর যাত্রা করিবেন। উপরন্তু পঞ্চনদ প্রদেশের যত সামন্ত রাজা আছেন, সকলের নিকট অচিরাৎ দূত প্রেরিত হইবে, যাহাতে এই সম্মিলিত সামন্ত চক্র হুনদের বিরুদ্ধে ব্যূহ রচনা করিয়া স্বরাজ্য রক্ষার জন্য প্রস্তুত থাকেন। বিটঙ্ক রাজ্যেও মগধের দূত যাইবে। তত্রত্য হুন রাজাকে মগধের আনুগত্য স্বীকার করিবার আদেশ প্রেরিত হইবে। হুন যদি স্বীকৃত না হয়, তখন স্কন্দ তথায় উপস্থিত হইয়া যথাযোগ্য ব্যবস্থা করিবেন। সচিব রাজসন্নিধান হইতে বিদায় লইবার কিয়ৎকাল পরে বিদূষক পিপ্পলি মিশ্র আসিয়া দেখা দিলেন। অতি স্থূলকায় ব্রাহ্মণ, হস্তে একটি বৃহৎ কুষ্মাণ্ড। রাজা দেখিয়া বলিলেন, পিপুল, এ কি কুষ্মাণ্ড কেন? কুষ্মাণ্ড মহারাজের পদপ্রান্তে রাখিয়া বিদূষক মন্ত্রীর পরিত্যক্ত আসনে বসিয়া পড়িয়া হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, মহারাজ, রিক্ত পানি হইয়া রাজ সমীপে আসিতে নাই, ইহাই শিষ্ট নীতি। রাজা বলিলেন, ঠিকই হইয়াছে, তোমার বুদ্ধি ও কলেবর দুই কুষ্মাণ্ডবৎ। এটি কোথায় সংগ্রহ করিলে? পিপ্পলি বলিলেন, চালে ফলিয়াছিল, ব্রাহ্মণীকে অনেক স্তোক দিয়া বয়স্যের জন্য আনিয়াছি। ব্রাহ্মণীকে কি স্তোক দিয়াছ? বয়স্য, ব্রাহ্মণীর একটি অকাল কুষ্মাণ্ড ভ্রাতুষ্পুত্র আছে, তাহার বড়ই দেশ ভ্রমণের ইচ্ছা।
এখন মহারাজ যদি তাহাকে কোনো দূর দেশে দূত রূপে প্রেরণ করেন, তবেই তাহার সাধ পূর্ণ হয়। আমি মহারাজের নিকট নিবেদন করিব এই স্তোক দিয়া গৃহিণীর কুষ্মাণ্ডটি হস্তগত করিয়াছি। রাজা সহাস্যে বলিলেন, ধন্য পিপুল, তোমার বয়স্য প্রীতি অতুলনীয়। তাহাই হইবে, তোমার ব্রাহ্মণীর ভ্রাতুষ্পুত্রকে দেশ ভ্রমণে পাঠাইব। এখন এই কুষ্মাণ্ড রন্ধনশালায় প্রেরণ করো। কুষ্মাণ্ড স্থানান্তরিত হইলে স্কন্দ বলিলেন, পিপুল এসো, পাশা খেলি। আর একবার ভাগ্য পরীক্ষা করিব। তুমি যদি আমাকে পরাজিত করিতে পারো, বুঝিব নিয়তির বিধান অলঙ্ঘনীয়। পিপ্পলি মিশ্র বলিলেন, বয়স্য, পরাজিত করিতে পারি বা না পারি, নিয়তির বিধান চিরদিনই অলঙ্ঘনীয়, কারণ নিয়তি স্ত্রী জাতি। দেখা যাক, বলিয়া স্কন্দ পার্শ্বটি ফেলিলেন। ইহা আমাদের আখ্যায়িকা আরম্ভ হইবার প্রায় 3 মাস পূর্বের ঘটনা। অশ্বচোর চিত্রক যে বনের মধ্যে অন্তর্হিত হইয়া গেল, তাহা নিতান্ত ক্ষুদ্র নয়, প্রায় 6 ক্রোশ ভূমির উপর প্রসারিত। বড় বড় গাছ ঘন সন্নিবিষ্ট হইয়া ঊর্ধ্বে মাথা তুলিয়াছে, তাহাদের শাখায় শাখায় জড়াজড়ি, নিম্নে রবিকরবিদ্ধ ছায়ান্ধকার। বনভূমি সর্বত্র সমতল নয়, স্থানে স্থানে উচ্চ হইয়া রুক্ষ উপলাকীর্ণ অঙ্গ প্রকট করিতেছে। কোথাও তরু পরিবেষ্টিত শ্বাসপাচ্ছাদিত উন্মুক্ত স্থান, কোথাও বা কঠিন রসহীন মৃত্তিকার উপর শুষ্ক কণ্টক গুল্ম, ক্বচিৎ 2-1টি ক্ষীণ ধারা প্রস্রবণ। এই বনে মৃগ, শূকর, শশক, ময়ূর নানাবিধ শিকার আছে। প্রধান নগরীর উপকণ্ঠে রাজন্যবর্গের মৃগয়ার জন্য এইরূপ ক্রীড়া কানন সযত্নে রক্ষা করিবার রীতি ছিল। এই বনের মধ্যে প্রায় 3 ক্রোশ পথ তীর বেগে ঘোড়া ছুটাইবার পর চিত্রক বল্গার ইঙ্গিতে অশ্বের গতি হ্রাস করিল। বহুদিন চিত্রক ঘোড়ায় চড়ে নাই, তাই ধাবমান অশ্বপৃষ্ঠে বসিয়া বায়ুর খরপ্রবাহে তাহার রক্তে গতির হর্ষন্মাদনা জাগিয়াছিল। সে সহসা মস্তক উৎক্ষিপ্ত করিয়া উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। কিন্তু পরক্ষণেই সে থামিয়া গেল। দূর হইতে যেন মনুষ্যকণ্ঠের আহ্বান আসিল। অশ্ব একটি নিষ্পাদপ মুক্ত স্থানের মাঝখানে আসিয়া পড়িয়াছিল। চকিতে তাহার গতি রোধ করিয়া চিত্রক চারিদিকে চাহিল। দেখিল, মুক্ত ভূমির কিনারায় এক বৃহৎ মধুক বৃক্ষতলে এক ব্যক্তি দাঁড়াইয়া আছে, তাহার পাশে একটি ঘোটক। এতক্ষণ এই বনে একটি মানুষের সঙ্গেও চিত্রকের সাক্ষাৎ হয় নাই। সে সন্দিগ্ধ চক্ষে এই ব্যক্তিকে নিরীক্ষণ করিল। দূর হইতে ভালো দেখা গেল না, তবু বেশভূষা হইতে সম্ভ্রান্ত ব্যক্তি বলিয়াই মনে হয়। চিত্রক চক্ষুর উপর হস্তাচ্ছাদন দিয়া ভালো করিয়া দেখিল, লোকটি যেই হোক সে একাকী, কাছাকাছি অন্য কেহ নাই। তথাপি চিত্রক ইতস্তত করিল, ভাবিল পলায়ন করি। কিন্তু ওই ব্যক্তির সঙ্গেও অশ্ব রহিয়াছে, পলাইলে পশ্চাৎধাবন করিতে পারে। এরূপ ক্ষেত্রে কি করিবে স্থির করিতে না পারিয়া চিত্রক ন যজৌ নতস্থৌ হইয়া রহিল। এইবার অন্য ব্যক্তি অশ্বের বল্গা ধরিয়া তরুমূল হইতে বাহির হইয়া আসিল। তখন চিত্রক দেখিল অশ্বটি খঞ্জ, 3 পায়ে ভর দিয়া খোঁড়াইয়া চলিতেছে। ব্যাপার বুঝিয়া চিত্রক অগ্রসর হইয়া গেল। অন্য ব্যক্তি তাহাকে আসিতে দেখিয়া দাঁড়াইয়া পড়িয়াছিল। মধুক বৃক্ষের নিকটে উভয়ে মুখোমুখি হইল। কিছুক্ষণ দুইজনে পরস্পর পর্যবেক্ষণ করিল। চিত্রক দেখিল লোকটির দেহ মেদ সুকুমার, মুখমণ্ডল গোলাকৃতি, চক্ষুও তদ্রূপ। একজোড়া সুপুষ্ট গুম্ফ মুখের শোভা বর্ধন করিতেছে বটে, কিন্তু গুম্ফের সুচারু প্রসাধন আর নাই, নানা দুর্যোগের মধ্যে পড়িয়া বিপর্যস্ত হইয়া গিয়াছে। মস্তকে রক্তবর্ণ উষ্ণীষ, পরিধানে হরিদ্রারঞ্জিত বস্ত্র ও অঙ্গাবরণ। উত্তরীয়টি তুম্বের ন্যায় উদর বেষ্টন করিয়া পাশে গ্রন্থিবদ্ধ। কোটি হইতে একটি বৃহৎ তরবারি ঝুলিতেছে। অপরপক্ষে সে ব্যক্তি দেখিল মহামূল্য সজ্জায় অলঙ্কৃত একটি তেজস্বী অশ্ব,
তাহার পৃষ্ঠে বসিয়া আছে দিনে বেশি সৈনিক। অশ্ব ও অশ্বারোহীর বেশভূষা সম্পূর্ণ বিপরীত। তাহার ধারণা জন্মিল অশ্বটি কোনো ধনী ব্যক্তির সম্পত্তি এবং আরোহী এই অশ্বের রক্ষক। সে বলিল, বাপু, বলিতে পারো তোমাদের এই বন্য দেশে কোথাও লোকালয় আছে কি না? চিত্রক বুঝিল লোকটি তাহারই মতো এদেশে নবাগত। সে নিশ্চিন্ত হইয়া বলিল, তুমি কোথা হইতে আসিতেছ? লোকটি ঈষৎ রুষ্ট হইল। এই কিঙ্করটা তাহার সহিত সমকক্ষের মতো কথা বলে? এদেশের লোকগুলা কি একেবারেই গ্রাম্য? সম্মানার্হ বিশিষ্ট পুরুষ দেখিলে চিনিতে পারে না? সে গুম্ফ ফুলাইয়া বলিল, কোথা হইতে আসিতেছি সে সংবাদে তোমার প্রয়োজন নাই। এই বন্য রাজ্যে প্রবেশ করিয়া অবধি কেবল পাহাড় পর্বতে বনে জঙ্গলে ঘুরিয়া বেড়াইতেছি। মানুষগুলাও এমন অসভ্য যে মাগধী অবহট্ঠ ভাষা পর্যন্ত ভালো করিয়া বুঝে না। 7 দিন ধরিয়া যত্রতত্র ঘুরিয়া বেড়াইতেছি, এখনও রাজধানী কপোতকুটে পৌঁছিতে পারিলাম না। কাল রাত্রে এক গ্রামে গৃহস্থের কুটিরে আশ্রয় লইয়াছিলাম। প্রাতে উঠিয়া দাসী পুত্রটা কপোতকুটের সিধা পথ দেখাইয়া দিল। সেই অবধি 5টা পাহাড় পার হইয়াছি, কিন্তু এখনও কপোতকুটের দেখা নাই। তারপর গণ্ডের উপর পিণ্ড, এই বনে প্রবেশ করিয়া ঘোড়াটা এক গর্তে পা দিল। লোকটি সশব্দ নিঃশ্বাস ত্যাগ করিল। ঘোড়ার পা ভাঙিয়াছে, সমস্ত দিন পেটে অন্ন নাই। যদি গুরুতর রাজকার্য না থাকিত, কোন কালে এই দেববর্জিত দেশ ছাড়িয়া যাইতাম। চিত্রক প্রশ্ন করিল, তুমি কপোতকুটে যাইতে চাও রাজকার্যে? লোকটি গম্ভীরভাবে বলিল, হ্যাঁ, গুরুতর রাজকার্যে। আমার নাম শশীশেখর শর্মা। মগধের রাজ বয়স্য আমার, কিন্তু সে যাক। কপোতকুট কি এখান হইতে অনেক দূর? পাঠক বুঝিয়াছেন, শশীশেখর শর্মা আর কেহ নয়, বিদূষক পিপ্পলি মিশ্রের ব্রাহ্মণীর ভ্রাতুষ্পুত্র। তাহার প্রশ্নের উত্তরে চিত্রক বলিল, কপোতকুট অনেক দূর, আজ রাত্রে পৌঁছিতে পারিবে না। ঘোড়া থাকিলে পৌঁছিতে পারিতে। মগধের রাজদূত চিত্রকের ঘোড়ার পানে লুব্ধ নেত্রে চাহিয়া দেখিতেছিল। বলিল, এটি কি তোমার ঘোড়া? হ্যাঁ। শশীশেখর পুরা বিশ্বাস করিল না, কিন্তু অবিশ্বাস করিয়াও কোনো লাভ নাই। সে উৎসুক স্বরে বলিল, তোমার ঘোড়া বিক্রয় করিবে? চিত্রক কুঞ্চিত নেত্রে তাহার পানে চাহিল। কত মূল্য দিবে? শশীশেখর অশ্বের প্রতি তাকাইয়া গুম্ফের এক প্রান্ত অঙ্গুলি দ্বারা আকর্ষণ করিতে করিতে বিবেচনা করিল। তারপর বলিল, সসহ্য অশ্বের জন্য 5 কারসাপন দিব। চিত্রক ভাবিল, পরের দ্রব্য পরকে বিক্রয় করিয়া যদি 5 কারসাপন পাওয়া যায়, মন্দ কি? অপহৃত অশ্ব নিজের কাছে রাখা নিরাপদ নয়, ধরা পড়িবার ভয় আছে। কিন্তু চিত্রক দেখিল, রাজদূত মহাশয়ের প্রয়োজনের গুরুত্ব বড় বেশি। প্রয়োজনের অনুপাতে পণ্যদ্রব্যের মূল্য হ্রাস বৃদ্ধি হইয়া থাকে। চিত্রক অবজ্ঞাভরে হাসিয়া বলিল, কারসাপন? এই অশ্বের শয্যার মূল্যই 5 দিনার। তোমাদের মগধ দেশে সম্ভবত তোমরা গর্দভে আরোহণ করিয়া থাকো, তাই অশ্বের মূল্য জানো না। বলিয়া অশ্বের মুখ ফিরাইয়া প্রস্থানোদ্যত হইল। শশীশেখর মনে মনে বড়ই ক্রুদ্ধ হইল, কিন্তু এদিকে অশ্বারোহী চলিয়া যায়। শশীশেখর ক্রোধ গলাধ্যকরণ করিয়া ডাকিল, শুনো শুনো, তুমি আমার অসহায় অবস্থা দেখিয়া অনুচিত মূল্য দাবি করিতেছ। পাটলিপুত্রে এরূপ করিলে 200 পণ দণ্ড দিতে হইত, কিন্তু অসভ্য বন্য দেশে যাক 5 দিনারই দিব। চিত্রক ফিরিয়া বলিল, 5 দিনার তো শয্যার মূল্য, অশ্বটি কি বিনা শুল্কে চাও? শশীশেখর বড়ই বিপন্ন হইয়া পড়িল। সে অর্থ সম্বন্ধে বিলক্ষণ হিসাবী, অকারণে অর্থ ব্যয় করিতে তাহার বড়ই অরুচি। অথচ এই অর্থগৃধ্ণু রাক্ষসটা সুবিধা পাইয়া তাহার রক্ত শোষণ করিতে চায়। সে অস্থির হইয়া বলিল, আবার অশ্বের মূল্য 5টি দিনারেও যথেষ্ট হইল না? এটা কি দস্যুর রাজ্য? চিত্রক হাসিল, দস্যুর রাজ্যই বটে। ভাবিয়া দেখো, অশ্বের জন্য আরো 5টি দিনার দিতে পারিবে? না পারো, চলিলাম। আবার অশ্বারোহী চলিয়া যায়। তখন শশীশেখর বিষণ্ণ স্বরে বলিল, আমি 6টি দিনার এবং এই অশ্বটি তোমাকে দিব, পরিবর্তে তোমার ঘোড়া আমাকে দাও। ইহার অধিক আর আমি দিতে পারিব না। তোমার অশ্ব লইয়া আমি কি করিব? মৃত গর্দভের মূল্য কি?
মৃত গর্দভ! উহার সামান্য আঘাত লাগিয়াছে মাত্র, 2 দিনেই সারিয়া যাইবে, তখন উহাকে অনেক মূল্যে বিক্রয় করিতে পারিবে। চিত্রক দেখিল মগধের দূত আর বেশি উঠিবে না। তাহার ঘোড়াটি নিতান্ত মন্দ নয়, পায়ের আঘাত অল্প শুশ্রূষাতেই আরোগ্য হইবে। চিত্রকের একটি ঘোড়া থাকিলে ভালো হয়, যোদ্ধার অশ্বই সম্পদ। সে সম্মত হইল। তখন শশীশেখর কোটি হইতে উত্তরীয় খুলিয়া তদভ্যন্তর হইতে একটি থলি বাহির করিল। থলিটি বেশ পরিপুষ্ট। শশীশেখর সঞ্চয়ী ব্যক্তি, বিদেশ যাত্রার পূর্বে নানাবিধ প্রয়োজনীয় বস্তু এই থলিতে ভরিয়া লইয়াছিল। রাজকোষ হইতে প্রাপ্ত স্বর্ণরৌপ্য তো ছিলই, উপরন্তু কড়ি ছিল, প্রসাধনের জন্য চন্দন তিলক ছিল, কঙ্কতিকা ছিল, মুখশুদ্ধির জন্য এলাচ লবঙ্গ হরিতকি ছিল, আরও কত কি। আড়চক্ষে চিত্রকের পানে চাহিয়া শশীশেখর থলির মুখ খুলিতে প্রবৃত্ত হইল। থলি হইতে দিনার বাহির করিতে গিয়া অসাবধানে কয়েকটি শলাকার ন্যায় ক্ষুদ্র বস্তু মাটিতে পড়িল। চিত্রক সেই দিকেই তাকাইয়াছিল, এখন দ্রুত অশ্ব হইতে নামিয়া সেগুলি কুড়াইয়া লইল। হাতে তুলিয়া দেখিল গজদন্তের পার্সটি। দূতক্রীড়ার দুর্নিবার মোহ আছে। চিত্রক উৎসুক বিস্ময়ে বলিল, দূত মহাশয়, আপনার থলিতে পাশা খেলার পার্সটি দেখিতেছি। শশীশেখর কিছুমাত্র অপ্রতিভ না হইয়া বলিল, অক্ষক্রীড়া 64 কলার অঙ্গ, পাটলিপুত্রের সজ্জন নাগরিক মাত্রেই পাশা খেলিয়া থাকেন। স্বয়ং পরম ভট্টারক। চিত্রক বলিল, তুমি আমার সহিত পাশা খেলিবে? ঘোড়া বাজি রহিল। যদি জিতিতে পারো বিনামূল্যে আমার ঘোড়া পাইবে, আর যদি আমি জিতি তোমার ওই খঞ্জ অশ্ব লইব। মুহূর্তকাল চিন্তা করিয়া শশীশেখর দেখিল হারিলে তাহার কোনো ক্ষতি নাই, জিতিলে বিশেষ লাভ, 6টি স্বর্ণ দিনার বাঁচিয়া যাইবে। সে বলিল, উত্তম, খেলিব। আমি বর্ণশ্রেষ্ঠ হইলেও দ্বন্দ্বযুদ্ধ বা দ্যুতক্রীড়ায় কেহ আহ্বান করিলে পশ্চাৎপদ হই না। তখন দুইজনে অশ্ব ছাড়িয়া দিয়া বৃক্ষতলে তৃণের উপর বসিয়া খেলিতে আরম্ভ করিল। অল্পকাল মধ্যেই উভয় খেলায় মাতিয়া উঠিল, ক্ষুধা তৃষ্ণা আর রহিল না। কিন্তু উত্তেজনা মাত্রেরই প্রতিক্রিয়া আছে। খেলা যখন শেষ হইল তখন দেখা গেল শশীশেখরের অশ্বটির সত্ত্বাধিকার হস্তান্তরিত হইয়াছে। ক্ষোভে গুম্ফের প্রান্ত টানিতে টানিতে শশীশেখর বলিল, তুমি নিপুণ ক্রীড়ক বটে, ভাগ্য বলে আমাকে পরাজিত করিয়াছ, আবার খেলিবে? চিত্রক বলিল, খেলিব। এবার কি পণ রাখিবে? এবার তরবারি পণ, বলিয়া শশীশেখর কোটি হইতে তরবারি খুলিয়া পাশে রাখিল। চিত্রক বলিল, ভালো, আমি 2টি অশ্বই পণ রাখিলাম। শশীশেখর হৃষ্ট হইয়া খেলিতে বসিল, কিন্তু এবারও ভাগ্যলক্ষ্মী তাহার প্রতি বিমুখ হইলেন। তরবারি তুলিয়া লইয়া চিত্রক বলিল, আর খেলিবে? যে পরাজিত হয় তাহার খেলিবার ঝোঁক আরো বাড়িয়া যায়, কৃপণও তখন দুঃসাহসী হইয়া উঠে। শশীশেখর আরক্ত নেত্রে চাহিয়া বলিল, খেলিব। তুমি 2বার জিতিয়াছ বলিয়া কি বারবার জিতিবে? উত্তম, আমি 2টি অশ্ব ও তরবারি পণ রাখিলাম, তোমার পণ? আমার পণ? শশীশেখর সহসা থমকিয়া গেল। তাহার মস্তিষ্ক কোটরে ঈষৎ সুবুদ্ধির উদয় হইল। ঘোড়া ও তরবারি তো গিয়াছে, এইভাবে যদি সব যায়। তাহাকে ইতস্তত করিতে দেখিয়া চিত্রক ব্যঙ্গ করিয়া বলিল, ভয় পাইতেছ? সুবুদ্ধিটুকু ভাসিয়া গেল। শশীশেখর ক্রুদ্ধস্বরে বলিল, ভয়? কোন অর্বাচীন এমন কথা বলে? আমি যথাসর্বস্ব পণ রাখিয়া খেলিতে পারি, তুমি খেলিবে? আপত্তি নাই, কিন্তু আপাতত ওই অঙ্গুরীয় পণ রাখিতে পারো। শশীশেখর নিজ অঙ্গুরীয়ের পানে চাহিল। মগধের রাজকীয় মুদ্রাঙ্কিত অঙ্গুরীয়, ইহাই বিটঙ্ক রাজসভায় তাহার প্রবেশপত্র। কিন্তু শশীশেখর তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে অঙ্গুরীয় খুলিয়া সবেগে ভূমির উপর স্থাপন করিয়া বলিল, তাহাই হোক, এসো, এবার দেখিব। আবার খেলা আরম্ভ হইল। খেলার ফল কিন্তু ভিন্ন রূপ হইল না। খেলার শেষে চিত্রক অঙ্গুরীয়টি ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া নিজ তর্জনীতে পরিধান করিল। বলিল, দূত মহাশয়, এবার চলিলাম।
আজ সারাদিন আহার হয় নাই, ক্ষুধার উদ্রেক হইয়াছে, আমাকেও অনেক দূর যাইতে হইবে। এতক্ষণে শশীশেখর একেবারে ফাটিয়া পড়িল, লাফাইয়া উঠিয়া গর্জন করিল, তুই কিতব, হস্তলাঘব করিয়া আমার পণ জিতিয়া লইয়াছিস। চিত্রক বিদ্যুতের মতো উঠিয়া দাঁড়াইল। কিতব শব্দটা অক্ষ ক্রীড়কের পক্ষে অত্যন্ত দূষণীয়। তাহার ললাটের তিলক চিহ্ন আগুনের মতো জ্বলিয়া উঠিল। কিন্তু পরক্ষণেই তাহার ক্ষিপ্র রোষ অন্তর্হিত হইল। শশীশেখরের মেদমসৃণ দেহের উগ্র ভঙ্গিমা দেখিয়া ক্ষুদ্র সজারুর শল্যকাবৃত বিক্রমের চিত্র স্মরণ হইয়া গেল। সে তাহার স্ফীত গুম্ফ মুখের পানে চাহিয়া অট্টহাস্য করিয়া উঠিল, বলিল, ফার্ষ্টি তোমার, আমি হস্তলাঘব করিলাম কি রূপে? কথাটা সঙ্গত। যাহার পাশা সে পার্শ্বটির মধ্যে ধাতু প্রবিষ্ট করাইয়া কৈতব করিতে পারে। শকুনি ও পুষ্কর তাহাই করিয়াছিল, কিন্তু শশীশেখরের তাহা বুঝিবার মতো মনের অবস্থা ছিল না। সে চিৎকার করিতে লাগিল, তুই ধূর্ত কিতব, কিতবের অসাধ্য কাজ নাই। চিত্রক বলিল, ও শব্দ আর ব্যবহার করিও না, বিপদ ঘটিবে। ভাগ্যদেবী তোমার প্রতি বিমুখ, তাই তুমি হারিয়াছ। শুনো, আর একবার তোমাকে সুযোগ দিতেছি। তুমি এখনই বলিয়াছ যে সর্বস্ব পণ রাখিয়া খেলিতে পারো। এসো, সর্বস্ব পণ করিয়া খেলো, আমিও সর্বস্ব পণ করিতেছি। যদি জিতিতে পারো, যাহা কিছু হারিয়াছ সমস্তই ফিরিয়া পাইবে, আমার ঘোড়াও পাইবে। সম্মত আছো? শশীশেখর কিঞ্চিৎ শান্ত হইয়া চিন্তা করিল। তাহার সর্বস্বই গিয়াছে, আছে কেবল থলিটি। থলিতে গুটি কয় স্বর্ণরৌপ্যের মুদ্রা আছে সত্য, কিন্তু এই নির্জন অরণ্যে সেগুলি কোন কাজে লাগিবে? ঘোড়া ফিরিয়া পাইলে আশা আছে লোকালয়ে পৌঁছিতে পারিবে, নচেত বনে রাত্রিবাস সুনিশ্চিত। বনে নিশ্চয় ব্যাঘ্রতরক্ষু আছে। আসন্ন রাত্রির কথা ভাবিয়া সহসা তাহার হৃৎকম্প হইল। ইহা যে মৃগয়া কানন, তাহা সে জানিত না। শশীশেখর আর দ্বিধা করিল না, আবার খেলিতে বসিল। কিন্তু ভাগ্যদেবী সত্যই তাহার উপর রুষ্ট হইয়াছিলেন, সে জিতিতে পারিল না। ক্ষোভে হতাশায় পার্সটি দূরে নিক্ষেপ করিয়া সে উঠিয়া দাঁড়াইল। চিত্রক সযত্নে পার্সটিগুলি তুলিয়া লইয়া বলিল, এ পার্সটি এখন আমার, মনে রাখিও তুমি সর্বস্ব হারিয়াছ। শশীশেখর উন্মত্ত কণ্ঠে চিৎকার করিয়া উঠিল, তুই চোর, তস্কর, কৈতব করিয়া আমার সর্বস্ব লুণ্ঠন করিয়াছিস। চিত্রকের চক্ষু অসি ফলকের ন্যায় তীক্ষ্ণ হইয়া উঠিল। আর যাহা বলো আপত্তি নাই, কিন্তু কিতব শব্দ আর উচ্চারণ করিও না, একবার নিষেধ করিয়াছি। উন্মুক্ত শশীশেখর গর্জন করিয়া বলিল, কিতব, 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 সহস্রবার বলিব, আমার হাতে যদি তরবারি থাকিত। চিত্রকের নাসা স্ফুরিত হইয়া উঠিল। সে শশীশেখরের তরবারি তাহার দিকে নিক্ষেপ করিয়া বলিল, এই নাও তোমার তরবারি। কি করিবে? যুদ্ধ? শশীশেখর তরবারি তুলিয়া লইল। সে বোধহয় কিছু অসিবিদ্যা জানিত, কিন্তু বর্তমান মানসিক অবস্থায় তাহাও বিস্মরণ হইয়াছিল। সে তরবারি ঊর্ধ্বে তুলিয়া চিত্রককে আক্রমণ করিল। দুইবার অসিতে অসিতে ঠোকাঠুকি হইল। তারপর শশীশেখরের অস্ত্র ছিটকাইয়া দূরে গিয়া পড়িল। চিত্রক বলিল, ভাবিয়াছিলাম তোমাকে দয়া করিব, সর্বস্ব লইব না, কিন্তু তুমি অপাত্র। থলি দাও। ক্রন্দনোন্মুখ শশীশেখর ফুলিতে ফুলিতে থলি ফেলিয়া দিল। এবার তোমার উষ্ণীষ, বস্ত্র ও অঙ্গাবরণ দাও। শশীশেখর হতভম্ব হইয়া গেল। হ্যাঁ, তবে কি আমি উলঙ্গ থাকিব? চিত্রক হাসিল, সে তুমি জানো, আমার সম্পত্তি আমি লইব। তুই চোর, দস্যু, তস্কর। শীঘ্র দাও, নচেত কাড়িয়া লইব। হতভাগ্য শশীশেখর তখন নিরুপায় হইয়া মধুক বৃক্ষের অন্তরালে গেল, বস্ত্রাদি খুলিয়া চিত্রকের দিকে ফেলিয়া দিল। নিষ্ফল ক্রোধের তপ্ত অশ্রুজল তাহার গুম্ফ ভিজাইয়া দিতে লাগিল। নিজের সমস্ত সম্পত্তি লইয়া চিত্রক অশ্বে চড়িয়া বসিল। শশীশেখরের ঘোড়ার পৃষ্ঠে তরবারির কোষ দ্বারা সবেগে আঘাত করিতেই সে খোঁড়াইতে খোঁড়াইতে পলায়ন করিল। চিত্রক তখন বৃক্ষের কাণ্ড লক্ষ্য করিয়া বলিল, তোমাকে তবু একটা দয়া করিলাম, তোমার তরবারিটা ফেলিয়া গেলাম। যদি নকুল অথবা শশক তাড়া করে, আত্মরক্ষা করিতে পারিবে। বেলা তখন পড়িয়া আসিতেছে, সূর্য তরু চূড়া স্পর্শ করিয়াছে। দিক নির্ণয় করিয়া লইয়া চিত্রক সূর্যকে দক্ষিণে রাখিয়া দ্রুত বেগে অশ্ব চালাইল।
শশীশেখর বনের মধ্যেই পড়িয়া রহিল। তাহার বর্তমান অবস্থায় তাহাকে আর পাঠক পাঠিকার সম্মুখে উপস্থিত করা উচিত হইবে না। প্রাকার বেষ্টিত কপোতকূট নগরের উত্তর তোরণের নিকট চিত্রক যখন পৌঁছিল, তখন সন্ধ্যা ঘনীভূত হইয়াছে। তোরণের অনতি দূর পর্যন্ত গিয়া বন শেষ হইয়াছে। এইখানে আসিয়া চিত্রক অশ্ব ছাড়িয়া দিল। তারপর শশীশেখরের বস্ত্রাধি পরিধান করিয়া মস্তকে লৌহ জালিকের উপর উষ্ণীষ বাঁধিয়া স্বচ্ছন্দ অনুদ্বেগ পদক্ষেপে নগরে প্রবেশ করিল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org